সরাসরি আজকে আমাদের ঘটনায় চলে যাব। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হচ্ছে আমিনুল ইসলাম সবুজ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আমি ঢাকা ফ্রাঙ্কলিন একটা বেসরকারি স্কুলে সায়েন্স টিচার হিসেবে আছি। আপনার ঘটনায় আমাকে জয় স্যার হিসাবে কিনে। জি। আচ্ছা, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আজকে থেকে প্রায় 3 বছর আগে কোন একটা অকেশনে আমরা প্রায় 10-12 জন ফ্রেন্ড মিলে কুয়াকাটা চলে যাই বরিশাল থেকে, যেহেতু তখন বরিশালেই থাকতাম। তো কুয়াকাটা যাওয়ার পরে একদিন ওখানে স্টে করার পরে আমরা বন্ধু বান্ধব যারা ছিল ওদের কাছ থেকে আমি একটা জরুরি কাজের জন্য কুয়াকাটা থেকে বরিশালে চলে আসি। আসার সময় আমরা বাস ছিল 5টার দিকে বিকেল, কিন্তু কোনো কারণে বাস লেট হয়ে যাওয়ার কারণে যন্ত্রাংশ হয়তো সমস্যা হয়েছিল, যে কোনো 8টার সময় আমি বাসে উঠি। বাস ঠিক বরিশাল বাস স্ট্যান্ডে এসে ঠিক রাত 1:10 কি 15 এমন সময় এসে বাস থামে। আগে বলে নেই, ওই দিনকার আবহাওয়াটা ছিল সকাল থেকেই বৃষ্টি এবং চারদিকে মেঘ, সারাদিনই বৃষ্টি হচ্ছিল। আমি যখন বরিশাল পৌঁছালাম দেখলাম মোটামুটি রাস্তাতে অনেক জায়গায় অনেক বেশি পানি জমে আছে। আমি যখন বাস থেকে নেমে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ালাম, কোনো ট্যাক্সি অথবা কোনো অটো অথবা কোনো রিক্সা কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ এক চাচাকে দেখলাম পাশে বসে আছে। চাচাকে ডেকে বললাম, চাচা আমাকে একটু দিয়ে আসবেন আমার বাসার কাছে। আমার বাসা নতুল্লাবাস থেকে হচ্ছে কাউনিয়াতে। বরিশালে যারা বরিশালে আছে তারা চিনতে পারবে, এটা হচ্ছে কাউনিয়াতে। তো আমি চাচাকে অনুরোধ করার পরে চাচা আমাকে তার রিক্সায় তুললো, কিন্তু সে বললো, বাবা আমি কিন্তু সমস্ত পথ তোমার সাথে যেতে পারবো না, তোমাকে আমি নতুন বাজার নামক যে জায়গাটা আছে ওখানে নামিয়ে দেব। আমি চাচার সাথে নতুন বাজার পর্যন্ত যাই। তারপর চাচাকে বেশি অনুরোধ করলাম, চাচা এত রাতের বেলা, প্রায় রাত তখন 1:45 বাজে, যে চাচা এত রাতের বেলা আমি কিভাবে যাব, আপনি যদি আমাকে একটু নিয়ে যান তাহলে আমার অনেক বড় উপকার হয়। কিন্তু চাচা বললো আমি যেতে পারবো না। যাই হোক, রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে থাকলাম। কিছু দূর এগোতেই আমাদের বাসার ওখানে যেতে মরকখোলা নামে একটা ব্রিজ আছে, যেটা বরিশালের লোকজন যারা আছে এরা চিনতে পারবে। এটা মরকখোলা ব্রিজ সম্পর্কে আমি একটু বলে নেই। এই মরকখোলা ব্রিজটা বলা হয় আজকে থেকে অনেক বছর আগে ওখানটায় নাকি এর খাল থেকে যেটা বলা হয় যে লাশ ভেসে যেত, এবং এখনো ওই ব্রিজের পাশে যে বড় শ্মশান আছে ওই শ্মশানে হিন্দুদেরকে পোড়া হয়। তাদের পোড়ার পরে যে ছাই ভৎস এগুলো ওই খালের পানিতেই গিয়ে নদীতে মিলে যায়। তখনকার সময় আমি যখন ব্রিজে উঠবো ঠিক তখনকার সময় দেখি কিছু লোক, প্রায় 12-14 জন লোকের মতো, প্রত্যেকেই ওখানটায় সাদা ধুতি, কি বলে হিন্দুরা মরে গেলে পরে যেরকম ধুতি পেঁচায় থাকে, সাদা ধুতি এবং উপরে এক টুকরা সাদা কাপড় এরকম ছিল, এবং তার মধ্যে কয়েকজন মহিলা ছিল পিছনের দিকটায়। আমি ভাবলাম যে এত রাতের বেলা এখানে কে হতে পারে, অথবা কি বিষয়। আবার ভাবলাম হয়তো কেউ মারা গেছে, তাদেরকে এই শ্মশানে পোড়া হবে, সে কারণে হয়তো এত রাতের বেলা তারা আসছে। মনে মনে একটু সাহসও পেলাম যে হয়তো আমার বাসার পথ ওদিক থেকে এত লোক, হয়তো আমি এখান থেকে চলে যেতে পারবো, তাদের দেখে সাহস পেলাম মনে মনে। তো কিছুক্ষণ পরে খেয়াল করলাম সবাই লোকগুলো সব হেঁটে হেঁটে শ্মশানের দিকে যাচ্ছে। হঠাৎ ঠিক পিছনে বৃদ্ধ বয়সী এক মহিলা, উনি ওইরকম সাদা কাপড় পরা ছিল, উনি হেঁটে হেঁটে ওই শ্মশানের দিকে যাচ্ছে সবার সাথে। তো সব লোকগুলো আস্তে আস্তে গিয়ে শ্মশানের যে প্রথম গেট, ওই গেট থেকে শ্মশানের ভিতরে ঢুকলো, এবং ভালো করে খেয়াল করে দেখলাম আমি একটু এগোতেই যে শ্মশানের গেটের ওখানে বাহির থেকে তো আটকানো লোকগুলো, অথচ শ্মশানের ভিতরে ঢুকে গেল। কিন্তু যে বৃদ্ধ মহিলা উনি খানিকক্ষণ ওই শ্মশানের গেটের ওখানে দাঁড়িয়ে থাকলো, এবং তারপরে যেটা দেখলাম ওই বৃদ্ধ মহিলা ঠিক শ্মশানের যে বড় আমরা দেয়াল যেটাকে বলি, ওই দেয়ালটাকে এপাশ থেকে ওপাশে এক পা দিয়ে আর এক পাশে চলে গেল। প্রচন্ড দেখে সেই সময়টা মানে হাত পা সব ঝিম ধরে গেল, এবং শরীরের মধ্যে মনে হচ্ছিল সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে। হাঁটতে পারতেছি না, চিৎকার দিতে পারতেছি না, সমস্ত হাত পা কাঁপা শুরু করলো। তখন কি করব? তারপরে ওখান থেকে ওমা বলে এক দৌড় দিয়ে যখন সামনে এগোলাম, এবং তখন দেখলাম ওই বৃদ্ধ মহিলা উনি ঠিক ওই শ্মশানের মধ্যে যে হিন্দুদের যে কবরগুলো থাকে, ওই কবরগুলো একটু উঁচু টাইপের, যেটা দেয়াল করা করা কিরকম মন্দির মঠের মতো থাকে। তো একটা মঠ থেকে পাড়া দিয়ে আর একটা মঠে এরকম করে যাচ্ছে, এরকম প্রায় 8-10টা মঠ পাড়া দিয়ে প্রদক্ষিণ করার পরে আমি ওখান থেকে এক চিৎকার দিয়ে
পুরো শ্মশানের দ্বিতীয় গেট থেকে যখন সামনে চলে গেলাম, তখন রাসেল ভাই মানে সবচেয়ে ভয়ের কাহিনীটা ছিল তখন। ওখান থেকে দৌড় দিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধ মহিলা দেখলাম ঠিক আমার থেকে প্রায় 10-12 হাত সামনে, মানে আমি দৌড়ে যাচ্ছি 10-12 হাত সামনে, ওই বৃদ্ধ মহিলা দাঁড়ানো, কিন্তু মনে হচ্ছে সে আমার দৌড়ের সাথে সাথে সে পিছনে চলে যাচ্ছে। তার মানে তাকে অতিক্রম করতে পারছেন না। হ্যাঁ, মানে আমার থেকে 10-12 হাত দূরে, বুঝতে পেরেছি। মানে সে পিছন দিকে যাচ্ছে, কিন্তু আমি দৌড়াচ্ছি, সেও ওদিকটায় মানে পিছনের দিকে চলে যাচ্ছে। তো তারপরে যেটা দেখলাম, এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এবং আমি এর আগে কখনো ভূত প্রেত এগুলো বিশ্বাস করতাম না, অথবা এই টাইপের যখন বলতো, এমনি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কখনোই এগুলোতে বিশ্বাস ছিল না, বা কেউ বলে তাদের সাথে খুব তর্কে জড়ায় যাইতাম যে ভূত প্রেত বলতে কিছু হয় না এরকম। যদিও স্কুল কলেজে সায়েন্সে কোনো সময় আমাদের হ্যাঁ, সেটাই, ভূতের প্রসঙ্গে পড়ানো হয় না। আমি Anyway, যেহেতু এক জায়গায় টিচার হিসেবে আছি, ওখানটায় আর কি ছাত্রছাত্রীর সাথে যখন আলাপ করতাম এর আগে, যে ভূত প্রেত বলতে তখন এরকম কোনো কিছু হয় না, এটা নিয়ে ওদের সাথে কথা বলতাম। যাই হোক, তো ওখান থেকে যখন ওই অবস্থা দেখলাম, মনে হইতেছিল দৌড়াচ্ছি, কিন্তু সমস্ত জায়গা আমি আর কি অবস্থান চেঞ্জ করতে পারতেছি না। এবং ওই সময় যে অল্প অল্প আগেই বলছিলাম যে আবহাওয়াটা খুবই উইয়ার্ড ছিল, এবং কি বলবো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, এবং বাতাস প্লাস বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানির মধ্যে কয়েকবার বিদ্যুৎ চমকাইতেছিল, এবং খেয়াল করে দেখলাম ওই যে বৃদ্ধ মহিলা, ওনার চেহারার মধ্যে ঠিক একটা হিন্দুদের লাশ পোড়ানোর পরে ঠিক চেহারাটা মনে হয় কেউ অ্যাসিড মেরে পুড়ে দিলে পরে, মানে চোখ, মানে আপনি বলতে চাচ্ছেন এটা পোড়া চেহারার মতো, পোড়া চেহারার মতো, এবং মনে হচ্ছে সমস্ত চোখগুলো মানে গলে গলে পড়বে ওখান থেকে। ওটা দেখার পরে আমি আর কোনো আমার জ্ঞান ছিল না। তার পরবর্তীতে আমি যখন সকালের দিকে যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম ঠিক আমার বরিশালবাসী যারা আছে এরা বুঝতে পারবে, এটা হচ্ছে শ্মশানের পাশে একটা মসজিদ আছে, একদম শ্মশানের সাথে ওয়ালের সাথে আর একটা মসজিদ আছে। তো ওখানটায় মসজিদের বারান্দার এক পাশে আমি ওখানটায় ছিলাম, আশেপাশে কয়েকজন আর কি মুসল্লি টাইপের লোকজন ছিল। তো এরা আমার চারপাশে। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আমি এখানে কি করে বাকি? তারা বললো যে ফজরের নামাজ যখন তারা পড়তে আসবে ওই শ্মশানের ওখানটায়, তখন দেখলো আমি নাকি রাস্তার কোনো এক পাশে মানে পড়ে আছি। তো তারা আমাকে আইনা ওখানটায় মসজিদের মধ্যে রাখলো, দেন আমাকে জিজ্ঞেস করলো আমার অ্যাড্রেস কি, বাবা মায়ের নাম কি। দেন আমি বললাম, এবং আমার বাবা মা যেহেতু আমার এলাকাতে পরিচিত, তারা অল্পতেই চিনে গেল, এবং আমার বাবা মাকে তারা খবর দিল, এবং দেন ওখানটা চলে গেলাম। পরবর্তীতে এটা নিয়ে আমার ওখানে খুব বিজ্ঞ এক আলেম এবং হুজুর আছে, যিনি আমাদের ওখানকার মসজিদে ইমামতি করে, তার কাছে আমি জিনিসটা ব্যাখ্যা করলাম গিয়ে তারপরের দিনই। এবং সে আমাকে যা বললো হয়তো কোনো, যেহেতু এটা একটা শ্মশান এবং অনেক প্রায় আজকে 100 বছরের পুরনো শ্মশান এবং অনেক বড়, ওখানটায় হয়তো কোনো খারাপ এই জাতীয় হয়তো আত্মা বলা যাবে না, সে আমাকে যেভাবে বললো হয়তো কোনো খারাপ জিন টাইপের কোনো কিছু ওখান থেকে যাচ্ছিল, এবং যেটা আর কি আমি দেখে ফেলি, এবং হয়তো আমাকে ক্ষতি না করে আমাকে ভয় দেখানোর জন্য অথবা এই এরকম আর কি করার জন্য হয়তো আমার সামনাসামনি সে হয়েছিল। পরবর্তীতে হুজুর আমাকে ওখানটায় ফুটু দিয়ে দিলেন, পানি পড়া দিয়ে দিলেন, এবং তারপর থেকে আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। তাবিজটা প্রায় তারপরেও 2 বছর ব্যবহার করেছিলাম, এবং এখন সেই তাবিজটা পরবর্তীতে খুলে ফেলছি, এখন আর কোনো সমস্যা হয় না, এখন মোটামুটি ভালো আছি। এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি সরাসরি আজকে আমাদের ঘটনায় চলে যাব। বলুন, তার আগে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলে ফেলবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আর একটু জোরে কাছে থেকে বলতে হবে। আমি মোহাম্মদ আহাদুল ইসলাম রাজু, হোমটাউন বরিশাল, ঢাকায় শ্যামলী থেকে এসেছি। জি, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। 1999 বা 2000, আমি 4 অথবা 5 এ পড়ি তখন। তো এখন তো যুক্তিবাদী অনেক বয়স হয়েছে, তখন আমার বয়স কম ছিল, যুক্তিতে বিশ্বাস করতাম না, ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটি সব আমি বিশ্বাস করতাম। তখন একদিন আমি বাজার থেকে ফিরতেছিলাম একা। তো আমি একটা জায়গা আছে আমাদের 3 মাথা, মানে 3টা রাস্তার যে হাব থাকে সেই জায়গাটা, ওখান থেকে ফেরার সময় আমি জাস্ট একটা বিড়ালকে আমার কাছ থেকে পাস করতে দেখলাম রাসেল ভাই। তো তারপরে আমার আর কিছু, আমি বাসায় ফিল করলাম আমার প্রচন্ড মাথা ব্যথা। তো আমি মাথায় পানি দিচ্ছিলাম, তো আমার মা এবং আমার এক কাজিন বড় ভাই রুবেল ভাই, সে ভেবেছিল যে আমি পড়ায় ফাঁকি দেওয়ার জন্য কোনো প্রকার ভান করতেছি। তো রুবেল ভাই আমাকে একটা চট দিল ঠিক ওই মোমেন্টে। তো আমি 10-12 বছর বয়স, অল্প ছোট মানুষ, তো আমি তাকে যে পরিমাণ চটটা তাকে ফেরত দিলাম, আমিও তাকে একটা ফেরত চট দিলাম।
তো সে অবাক হয়েছে এই কারণে, আমি তার থেকে 10 বছরের ছোট, তার ছোট ভাই। তাকে চরটা দেওয়াটা অস্বাভাবিক ছিল, আর চরের জোর বা গতিটাও ছিল অস্বাভাবিক, যে এইভাবে ও দিতে পারে না বা দেওয়া সম্ভব না। তখন তারা ভাবলো যে সামথিং ইজ উইয়ার্ড ইজ গোয়িং অন। দেন সবাই একসাথে জড়ো হলো। আমি শুধু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলাম, আমি থাকবো না, আমি ওখান থেকে এসেছি, আমি ককাপ থেকে এসেছি, অমুক করেছি, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে আসলে আমি সোজা দৌড় দিই। তখন বলে রাখি একটু এখন বর্ষাকাল ছিল, সোজা দৌড় দিয়ে আমি অনেক দূরে চলে যাই, 0.5 কিলোমিটার দূরে আমি প্রায় চলে যাই। সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে। তো ঘটনাটা এভাবে চলতে থাকে। আমার কাকা এক ফকিরের সন্ধানে যান, যে তখনকার সময় গ্রাম্য অবস্থায় ফকির একটা মোস্ট আস্থাভাজন জায়গার নাম ছিল। তো আমি ফকিরের নামটা বলছি, ওনার নাম ছিল সুকারঞ্জন দত্ত। তো সেই ফকিরের কাছে আমার কাকা যায়। তো ফকির বলতেছে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওনাকে কি ভর করেছে, ওনাকে গোসল দিতে হবে। তো এটা ওই ভাষায় বলে নাওয়ান দেওয়া, আমাদের বিশাল লোকাল ভাষায় নাওয়ান দেওয়া বলে, যে ওকে নাওয়ান দিতে হবে। ভেরি গুড। তো এখানে একটু বিষয় আছে যে সে নাওয়ান দেওয়ার জন্য কিছু পিকুলিয়ার জিনিস চেয়েছিল, যেমন 7টা বদ্ধ ঘাটের পানি লাগবে, 7জন বিধবা নারীর কাপড়ের কোনা লাগবে, 7টা 3 রাস্তার মুখের মাটি লাগবে, 7টা কবরের মাটি লাগবে, 7টা বট গাছের গোড়ার মাটি লাগবে, 7টা মন্দিরের মাটি লাগবে। এরকম একটা বড় লিস্ট ধরে সে আমার বাবাকে ধরিয়ে দিল। আমার বাবা সেটা অ্যারেঞ্জ করলো। আচ্ছা। তো পরের দিন রাত 12টায় আমার নাওয়ান দেওয়া হবে। তো জায়গাও সিলেক্ট করা হলো, আমাদের বাড়ির কাছে নদী, এবং শর্ত ছিল যে নাওয়ানটা 3 মুখে দিতে হবে এবং রাত 12টায়। তো সেই ফকির, আমার বাবা এবং আমি, এক প্রকার ফকির এবং আমার বাবা আমাকে জোর করে নাওয়ান দিতে নিয়ে যাচ্ছে। তো এই তৎকালীন সময় আমার সেন্স ছিল না, ওই সময় ঘটনাটুকু আমার বাবার কাছ থেকে শোনা, যে যাওয়ার সময় খুব অস্বাভাবিক কিছু ফিল করতেছিলাম, যে জোরে বাতাস বইতেছে বা মানে আশেপাশে কিছু ভাঙতেছে, মানে কিছু দৌড়াদৌড়ি করতেছে, এই টাইপের কিছু একটা হচ্ছিল। তো নাওয়ান দেওয়ার প্রসিডিউরটা আরেকটু ভয়াবহ ছিল। মানে ওখানে একটা গর্ত করে প্রথম, তো আমাকে উল্টো ভাবে, দ্যাট মিনস আমার পাটা উপরে থাকে, আমাকে উল্টো ভাবে 7টা চুবনি দেওয়া হয়। দ্যাট মিনস আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় আসলে ভাই। মানে এবং আমাকে প্রচন্ড ভাবে আঘাত করা হচ্ছিল এবং বলছিল যে যাবি কিনা বা ছেড়ে যাবে কিনা। তো এভাবে করে দিল। তো 2-3 দিন পর জ্বর হয়, আমি সুস্থ। তো ঘটনাটা আসলে এখানে শেষ হয়ে যেতে পারত। তো প্রায় 8-10 বছর পরে আমি যখন ভার্সিটির বন্ধতে আমাদের গ্রামের বাড়িতে আবার যাই, এখন শহরেই থাকে, যাওয়া হয় না। তো আমি সেই সুকারঞ্জন দত্তের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম। তো খোঁজ নিলাম যে খুব অসুস্থ। তো অসুস্থ খোঁজ নিয়ে কিউরিয়াসলি আমি তার বাড়িতে গেলাম, যে যেহেতু সেই লোকটা একসময় আমার উপকার করেছে। তো আমি তার কাছে গিয়ে বললাম, তাকে সবাই দাদু ডাকতো, মানে বয়স অনেক ছিল। কিন্তু রাসেল ভাই, একটা অস্বাভাবিক বিষয়, সে আমাকে দেখেই চিনে ফেললো, যে কি রাজু কেমন আছিস। সে আমাকে 9 বা 10 বছরে দেখেছে, পরবর্তী দেখাটা 10 থেকে 12 বছর পরে, তার 70+ এই, সে আমাকে চিনে ফেললো। একটু অবাক হলাম, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? শুধু হ্যাঁ ভালো আছি এটুকু বলার পর যে আপনি অসুস্থ শুনলাম, বলে আমি অসুস্থ না, আমার মরার অসুখ হয়েছে। এটা কথাটা বলার পর সে আমাকে ডান হাত থেকে মানে একটা নির্দেশনা দিয়ে দিল, যে আমরা যেভাবে বলি যে ওদিকে যান। আমি ভাবলাম অসুস্থ মানুষ দেখতে। তো আমি তার দ্বিতীয় পক্ষের, তার প্রথম পক্ষের বউ মারা গিয়েছেন, তার দ্বিতীয় পক্ষের বউটা জিজ্ঞেস করলো সমস্যা কি। তো সেই সমস্যাটা বলতেছিল যে আজকে থেকে 10-12 বছর আগে মানে একটা ছেলেকে নাওয়ান দিতে সে যাচ্ছিল। সে নাওয়ান দিতে যাচ্ছিল যখন, ওই ছেলেটাকে যে জায়গায় বসে ওই আত্মাটা ভর করেছিল, তার যাওয়ার জন্য ওই জায়গাটা থেকেই যেতে হয় ওই বাড়িতে। তো ওই জায়গাটা থেকে যখন সেই শোকারঞ্জন দত্ত যাচ্ছিল, ইয়াং বয়সী 3-4টা ছেলে, মানে একটু গুন্ডা টাইপ অ্যাটিচিউড নিয়ে তাকে নিষেধ করছিল যে দাদু, তারাও বলেছিল যে দাদু আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাইয়েন না, এটা প্রবলেম আছে, এটা অন্য ইস্যু। তো সে তার তখন তান্ত্রিক ক্ষমতা বা যে কোনো ক্ষমতার বলে সে ওটার মানে নেই। তো সে গেছে। তারপরে
ওদিন নাওয়ান টাওয়ান দিয়ে যখন সে রাত 4টার সময় ফিরে আসে, তাকে বেদম প্রহার করা হয়েছিল। তাকে মানে ভয় তো দেখিয়েছে, মানে 2-3 জন মিলে তাকে প্রচুর মারধর করে। ওরা বদ জিন ছিল বা জিন ছিল যাই হোক, কিন্তু রাসেল ভাই সেই থেকেই সুখরঞ্জন দত্ত অসুস্থ, মানে সেই 10-11 বছর পর্যন্ত অসুস্থ, এবং তারপর থেকে সে কোনো প্রকার ফকিরের কাজ করতে পারেনি। তার কিছুদিন পরে আমি খবর পেলাম যে সে মারা গেছে, এবং খারাপ লাগার বিষয়টা এটাই ছিল যে আমার অপারেশনটাই তার লাইফের এবং সেটাই সবচেয়ে খারাপ হয়ে গেছে। আমাদের আরো ঘটনা রয়েছে, কিন্তু আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। তার সেকেন্ড স্টোরিটা ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর, সেটা শুনবো। ভাই সেকেন্ড স্টোরিটা আসলে আমারই খুব পরিচিত একজন আপুর ঘটনা আর কি। তো এইটা আমি তো সবসময় স্বাস্থ্যবাহী ঘটনাগুলো কালেক্ট করে একটু পিছনের দিকে নিয়ে আসি। তো এইটা খুব রিসেন্ট ঘটনা, মানে একটু সদ্য বিয়ে করা আর কি। আচ্ছা। তো হাজবেন্ডের সাথে নতুন বাসা নেয় ঢাকার একটা জায়গায়, আমি জায়গার এরিয়াটার নাম বলছি না সিকিউরিটি পারপাসে। তো সেই জায়গায় বাসায় ওঠার পরে যে বাসাতে উঠে সেটা মানে সাধারণ অ্যাপার্টমেন্ট না, সাধারণ বাসা, কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো বাসার 4 তলাতে তারা ভাড়া নেয়, এবং তার হাজবেন্ড MBBS ডক্টর। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম হাজবেন্ডের মাঝে মাঝে নাইট ডিউটিতে বের হতে হয় আর কি। যে ভাইয়াটা তার হাজবেন্ডটাই তিনি MBBS ডক্টর আর কি। তো রাস্তাতে ঘটনার দিন আর কি, আসলে উনি যখন বাসায় উঠে, আমি বাসার একটু ডেসক্রিপশনটা দিয়ে নেই। বাসাটা আসলে আসলে ঘটনাগুলো এরকমই, যখন দেখি যে একদম ছেঁড়া ভেড়া ঘটনা তখন এরকমই আসে আর কি। তো উনি যে বাসায় ঢোকে, বাসাটা অনেকদিন ধরেই বাসাটা কেউ উঠছিল না, প্রায় 4 থেকে 5 মাস বাসাটা ভাড়া হচ্ছিল না, কিন্তু কোনো রিজন তারা জানতে পারে নাই কেন ভাড়া হচ্ছিল না। তো বাসাটাতে যখন ওঠে, বাসার ঢোকার সময় যে ঘটনাটা, মানে ঢোকার সময় যে দৃশ্যটা, যেমন ঢুকেই ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস, বাম দিকে একটু আগানোর পরেই হচ্ছে রান্নাঘর আর 2টা রুম। আচ্ছা। সোজা গেলে আপনার ড্রয়িং রুমের একটা নর্মাল রুমটাকে তারা সোফা দিয়ে ড্রয়িং রুম করেছে, আর পাশে তাদের 2জনের থাকার জন্য একটা রুম আর কি। তো যেদিন উঠেছে তার 5 থেকে 7 দিন পর, কিন্তু ওঠার পরে তারা ওই বাসায় থাকে নাই। ওঠার পরে তিনি তার বাবার বাড়িতে ছিল। তো মানে বাসায় ব্যাক করার পরের দিন তিনি ঠিক 7টা সাড়ে 7টার দিকে রান্না করছেন রান্নাঘরে রান্না করা অবস্থায়। আসলে পেছন দিকে আসলে একটা খালি জায়গা ছিল, একটু সামনে বাড়িটাই আর কি। তো উনি রান্না করা অবস্থা হঠাৎ করে একটা মানে কঠিন হাসির শব্দ পেলেন, কে জানি হাসছে। তো প্রথমে এতটা গুরুত্ব দিলেন না, উপরে নিচে ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটে কেউ হাসতে পারে, কিন্তু হাসির শব্দটা তার একদম কাছ থেকে আসছে, মনে হচ্ছে যে এই রান্নাঘরের সিঙ্কের পাশ থেকে আসছে। তো উনি একটু মাথাটা আগানোর পরে দেখে যে তারই রান্নাঘরের নিচে যে সানসেটে একটা বাচ্চা বসে হাসছে। আচ্ছা। এই বাচ্চাটা এমন ভাবে আসছে যে 2 বছরের একটা বাচ্চা ওইখানে বসে বসে হাসছে। উনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, একটা বাচ্চা হাসছে। যখন উনি আরো কাছে যায়, তোমার দিকে যখন তাকাতে উনি একটা চিৎকার দেয়। তো ওই মুহূর্তে ভাইয়া বাসায় ছিলেন, তিনি দৌড়ে এসে উনি বললেন যে কি অবস্থা, তো বলে যে কি হয়েছে, চিৎকার কেন? তখন বললো যে আমি এখানে একটা বাচ্চার শব্দ পেয়েছি। তো ভাইয়া রান্নাঘরের জানালা দিয়ে দেখে যে কোনো বাচ্চা নাই। প্রথম ঘটনাটা রাসেল ভাই অনেক ক্ষেত্রে একটু বলা চলে যে ভুল ভ্রান্ত বা কোনো খারাপ চিন্তা থেকে হতে পারে, বা হয়তো হতে পারে যে খারাপ কিছু ভাবছিল। কিন্তু আপুর কথা হচ্ছে যে আমি আসলে উনি অবশ্যই ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা করছিলেন না, রান্নাই করছিলেন, অন্য কোনো আর পাশ থেকে টিভির সাউন্ড আসছিল। কিন্তু বাচ্চারা এরকম বসে থাকবে এবং তার হাজবেন্ড এসে দেখবেন, এটা তাকে খুব ভাবায়। ঠিক পরের দিন রাসেল ভাই রাত্রেবেলা উনি পড়ছিলেন, ওনার অনার্স পরীক্ষা পড়া অবস্থায় তিনি টেবিলে পড়ছিলেন, তার হাজবেন্ড ঠিক একই সময় আছে। সময়টা কিন্তু ওই 7:30 থেকে 8টা, ঠিক একই সময়। তো এই একই সময়ের মধ্যে উনি পড়ছিলেন আর হাজবেন্ড ছিল ড্রয়িং রুমে। হঠাৎ করে তিনি দেখলেন যে মানে থপ থপ করে ফ্লোরের মধ্যে কে জানে হাঁটছে। তো তার পড়ার টেবিলটা কর্নারে ছিল, তো উনি ডানে তাকাতেই দেখে যে ওই বাচ্চাটাই হামাগুড়ি দিয়ে তার কাছে আসছে। এইটা দেখে উনি আবার একটা চিৎকার, ওনার হাজবেন্ড তার কাছে আসে, তুমি বারবার এরকম একটা বাচ্চা দেখছো, তুমি যে ডেসক্রিপশন দিচ্ছ বারবার একটা বাচ্চার কথা বলছো, এটা আমার কাছে খুব নর্মাল মনে হচ্ছে না, আমি তোমাকে একটা ডাক্তার দেখাবো, তোমার কি কোনো আলাদা সমস্যা আছে নাকি, আমাকে তো আগে বলো নাই। আচ্ছা। তখন তিনি বললেন যে না, আমার কোনো সমস্যা নাই, আমি বারবারই বাচ্চাটাকে দেখছি, কিন্তু তুমি আসলে না, বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না।
যখনই আমি তোমাকে পাচ্ছি তখনই আমি একা থাকা অবস্থায় বাসায়, আমি তো ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি থেকে আবার আসার পরে থাকি, ওই মুহূর্তে আমি কিন্তু দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে 7:30 থেকে 8টা তুমি এই সময়টা আমার সাথে একটু থেকো। তো পরের দিন ডাক্তার দেখায়, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা কিন্তু রাসেল ভাই এরকম কন্ডিশন শুনলে বা কিছু মনে করে যে এটা হ্যালোসিনেশন টাইপ কিছু, ঘুমের ওষুধ খেলে রাতে বেলার ঘুম বা এটা মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস পড়লে এরকম কন্ডিশন হতে পারে একদম। তো তিনি কি করলেন, রেগুলারলি ওষুধ খেতে থাকলেন। ওই ঘটনা থেকে 3 দিন পর তিনি আবারও পড়তে বসলেন তার পরবর্তী পরীক্ষার জন্য। পড়তে পড়তে হঠাৎ করে তিনি দেখলেন তার মাথাটা ভিজে গেছে। উপরে তো ফ্লোর আছে, বৃষ্টির পানিতে আসার কথা না, ভিজে গেছে। হাত দিয়ে দেখেন হাতের মধ্যে রক্ত। তিনি দেখছেন উপরের ফ্লোর থেকে রক্ত চুয়ে 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 তার মাথায় পড়ছে। তিনি মাথার রক্ত হাতে নিয়ে আরেকবার চিৎকার দিলেন, কিন্তু ওই মুহূর্তে তার হাজবেন্ড কিন্তু তার পাশেই বেডে বসে আছে, বসে বসে পেপার পড়ছিলেন। বলে যে আমার মাথায় রক্ত। বলে কোথায় তোমার মাথায় রক্ত? তিনি ওই পরীক্ষাগুলো দিতে পারলেন না রাসেল ভাই। তার এই বাচ্চারা রেগুলারলি তার এই স্বপ্নে আসতে লাগলো। আচ্ছা। এসে প্রতিদিন রাতের বেলা গলা টিপ দিতে থাকলো এবং তার দম বন্ধ হয়ে যেতে থাকলো। ওই মুহূর্তে তার ঘুম ভেঙে গেছে। আচ্ছা, প্রায় 1 সপ্তাহ এরকম ভাবে প্রতিদিন রাতের বেলা তিনি ঘুমের মধ্যে দেখছেন যে বাচ্চাটা দরজা নক করে ঘরের ভিতরে ঢুকে তার গলা টিপতে দিচ্ছে। এরকম ভাবে তো থাকা সম্ভব না, আমি বাপের বাড়ি যাবো, বাসায় থাকবো কিছুদিন, বাসায় থেকে ব্যাক করবো। তো বাসায় যাওয়ার পরে তিনি তার মা এবং বাবাকে বলে। তো হাজবেন্ডকে বারবার বলার পরেও হাজবেন্ড কোনোভাবে এই ভাইয়া এই বিষয়ে কোনো কোনো হুজুর বা কিছু, কোনো হুজুর বা কারো কাছে নিয়ে যান নাই। তো তার বাবা বলে একজন পরিচিত আছে, তুই যখন বারবার এগুলা দেখতেছিস আমি একজন পরিচিতের কাছে নিয়ে যাই তোকে। তো তার বাসায় থেকে ওই মুহূর্তে কিন্তু তার হাজবেন্ড রাসেল ভাই তার বাসায় থাকছিল, কিন্তু তার হাজবেন্ড কিন্তু সব কিছুই প্রত্যক্ষ করে নাই। আচ্ছা। তো হাজবেন্ড বললো যে আচ্ছা আমি তো এই কয়দিন ধরে বাসায় একাই, আমি তো কিছু দেখতেছি না, তাহলে তুমি কেন এগুলা দেখতা? তো ওই একটা হুজুরকে বাসায় নিয়ে আসা হয়, খুব দূর থেকেই নিয়ে আসা হয়, ঢাকায় তিনি ছিলেন না, খুব দূর থেকেই নিয়ে আসা হয়। আসার পর হুজুরটা ঘরের মধ্যে ঢুকেই ডিরেক্টলি রান্নাঘরে সরাসরি চলে যায়। রান্নাঘরে যে তিনি সিঙ্কের ভেতরে বলে এইখানে আমি একটু ভাঙবো, এই দেয়ালটা ভাঙবো। দেয়ালটা ভাঙার পর তিনি প্রায় 720টা তাবিজ খুঁজে পায়। 720টা তাবিজ মানে আজকের কথা, এটা কিছুদিন আগের। 720টা তাবিজ খুঁজে পায় এবং তাবিজগুলোর সাথে রক্ত লাগানো এবং তাবিজগুলোর সাথে বাচ্চার ছবি, সেই বাচ্চার ছবি। আচ্ছা। এবং হুজুর দেখে বলে যে এটা কি এই বাচ্চা? আমি হ্যাঁ এইটা কি বারবার প্রতিদিন দেখছি, আমি এইদিকে একই স্বপ্ন দেখছি, আমি একেই দেখছি। বলে যে আপনি এই বাসাতে আপাতত কিছুদিন থাকবেন না। আচ্ছা। আপনি কিছুদিন দূরে থাকেন, আপনি বাবার বাড়ি আছেন, বাবার বাড়িতে থাকেন, আমি আপাতত এই বাসাটা নর্মাল করে দিচ্ছি। তার হাজবেন্ডকেও ওই তার শ্বশুর বাড়িতে, যেহেতু ভাইয়ার বাসার, তার ভাইয়ার বাবা মা ঢাকার বাইরে থাকতেন, তাকে ওই শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে ঢাকায়। আচ্ছা। ঠিক 1 মাস পর রাসেল ভাই বলে যে 1 মাস এই বাসার ভাড়া দিয়ে যান, কিন্তু আমি এটা ঠিক করে দিচ্ছি। এবং ওই হুজুর বলে যে আপনারা শুধু না, এর আগে যারা ছিল তারা সবাই এটা প্রত্যক্ষদর্শী। আচ্ছা। তারা সবাই বাচ্চাটাকে দেখেছে, কিন্তু এইটার সুরাহা কেউ করতে পারে নাই। আমি 100% শিওর এবার আর কোনো সমস্যা হবে না, এটা হুজুর খুব ভালো করে ইনশিওর করলেন। এবং রাসেল ভাই এটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা, একদম অনেক আগেরও না, একদম 2009 এর ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা না। তো 1 মাস পরে তারা এই বাসায় আবার থাকা শুরু করে। প্রথম 5 থেকে 10 দিন কোনো সমস্যা হয় না রাসেল ভাই, এরপর থেকে আবারও সেই বাচ্চার হাসি। এবার বাচ্চাটা সামনে আসছে না, কিন্তু চারিদিকে খালি হাসির শব্দ পাচ্ছে। এবার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন সহ শুনতে পাচ্ছে। হাসিটা এরকম যে হাসতেই আছে কন্টিনিউয়াসলি, এবং এই হাসি সারাটা রাত ধরে ফজরের আযান পর্যন্ত হতে থাকে। এই হাসির সাউন্ড তো কমছে না, কোনোভাবে কমাতে পারছে না। কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যতভাবে চেষ্টা করা হচ্ছে, হাসির সাউন্ড কমানো যাচ্ছিল না। ঠিক 3 দিন পর, ওই বাসায় 1 মাস ওঠার পরে 3 দিন পরে রাতের বেলা ঘুম ভেঙে আপু নিজের অজান্তেই ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে চুপ করে বসে থাকে। বলে আমি চুপ করে বসে আছি, হঠাৎ করে দেখি আমার পিছন দিয়ে গলাটা জানি কে চেপে ধরলো। আমি পড়ে যাই এবং একটা লোক এসে আমার পায়ে কুড়াল মেরে পাটা আলাদা করে দিল। আমি ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছি। হঠাৎ করে আমি চিৎকার করা অবস্থায় আমি দেখি যে আমার হাজবেন্ড আমার পাশে। বলে কি হয়েছে? বলে আমার পাটা তো কেটে ফেলেছে, কে জানি অন্ধকারের ভিতরে কে জানি তার পা কেটে গেছে।
বলে আমার পাটা তো কেটে গেছে। বলে কি তোমার পা তো অক্ষত অবস্থা আছে, কোথায় তোমার পা কাটলো? বলে না আমি তো হাঁটতে পারছি না, আমি তো দাঁড়াতে পারবো না। পরে ঠিকই রাসেল ভাই হসপিটালে নিয়ে গেল, তার ডান পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে। ঘুমের মধ্যে গেছে, ঘুমের থেকে উঠে ওই জায়গায় ড্রয়িং রুমে গেছে অন্ধকারের ভেতরে দেখে যে তার পায়ের মধ্যে যিনি কুড়াল দিয়ে পাটা কেটে দিল। তার হাজবেন্ড আসার পরে দেখলো যে পা তো নর্মালি আছে, কিন্তু সে হাঁটতে পারছিল না। সে আবার ব্যাক করলো, হসপিটালে নিল। হসপিটালের ডাক্তার বললো যে আপনার পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে, প্লাস্টার করে দিল, প্লাস্টার করে বাসায় পাঠিয়ে দিল। সেই হুজুর রাসেল ভাই আবারও সেই বাসায় ব্যাক করলো। সেই বাসায় ব্যাক করার পরে রান্নাঘরের দেয়াল আবার ভাঙলো, ভেঙে আবার 720টা তাবিজ, কুড়ালের ছবি আবার বললো যে আপনারা এই বাসায় থাকেনি না, এই বাসায় আর থাকার দরকার নেই, আপনারা আলাদা করে বাসা নিয়ে যান। এই জিনিসপত্র ওনার হাজবেন্ড কিন্তু রাসেল ভাই খালি হাসির শব্দটাই পেয়েছে, আর কিছুই তেমন পায় নাই। এরপর থেকে এই বাসার থেকে তারা বেরিয়ে কেন কে করতো রাসেল ভাই? এইটা পরবর্তীতে জানা গেছে, সেই হুজুর বলেছে যে ওনাদের নিকট আত্মীয় ওনাদের এই দুইজনের বিয়েটা মেনে নেয়নি, যার ফলে এই বাসাতেই তাদেরকে পাঠানো হয়েছে এবং ওই ফ্ল্যাটের যে মালিক তাকেও ক্ষতি করে রাখা হয়েছিল। দুইজনের যখন তারা এই বাসা একসাথে দুইটা জিন একসাথে কাজ করে এদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা, পরে যখন তারা এই বাসা ছেড়ে চলে যায় তখন কি? এরপর থেকে রাসেল ভাই এই বাসা এখন পর্যন্ত কোনো ভাড়া হয়নি। আর 2009 থেকে এখন পর্যন্ত ওনাদের কি পরবর্তীতে কোনো সমস্যা? এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এরপর থেকে তারা তাদের বাসায় ছিল, এরপর থেকে তিনি আর অন্য বাসায় ছিল না। কিন্তু ওই বাসাতে আর যাওয়া হয়নি তাদের। ওই বাসাতে 2টা প্রবলেম হয়েছে রাসেল ভাই। ওনাদের আত্মীয় স্বজন একটা প্রবলেম করছে, ওই বাসায় নেওয়া হয়েছে। আর ওই বাসার যে মালিক, ওই ফ্ল্যাটের যে মালিক, তার আত্মীয় স্বজনরা ক্ষতি করেছে। 2টা জিন একসাথে কোইনসাইড করে তাদের 2জন থেকে এখানে পাঠানো হয়েছিল। এটা ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি শামীম বলছি, মোহাম্মদ শামীম। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার রাসেল ভাইকে যে এখানে আসার মতো আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুযোগ করে দেয়নি, আপনি ঘটনা পাঠিয়েছেন, সেটা সুযোগ করে দিয়েছে। আপনার ঘটনায় যাই আমরা। ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তো তখন আমি আব্বু এবং আম্মু আমরা 3জন গেছিলাম বাড়িতে আমাদের ঘরের কাজের জন্য। তখন আমার ভাইয়া দেশের বাইরে থাকে, তো আমাদের ঘরে ফ্লোরে কাজ চলতেছিল তখন। তো আমরা একটা মিস্ত্রির কাছে আমাদের ঘরে ফ্লোরের কাজটা কন্ট্রাক্টে দিয়ে দিই, তো যার কারণে খুব দ্রুত কাজটা হচ্ছিল এবং কি মানে দিনের শেষ পর্যন্ত কাজ চলতো। তো ওই দিন প্রায় আসরের নামাজের পর পর্যন্ত কাজটা চলে, যার কারণে আমি কাজ শেষ করার পর বাজারের দিকে রওনা দিই। তো গ্রামে গেলে একটু বাজারটাই হলো একটু বিনোদনের জায়গা। তো আমাদের গ্রাম থেকে বাজারটা একটু অনেক বেশি দূর, হেঁটে যেতে প্রায় কমপক্ষে 25 থেকে 30 মিনিট সময় লাগে রাস্তা দিয়ে যদি হেঁটে যাই। তো এই জন্য আমার যেহেতু টাইমটা শর্ট ছিল, আমি চাচ্ছিলাম যে বিকালে রওনা দিলে সন্ধ্যার আগে বাসায় যাতে ফিরে যায়। এই জন্য আমি মানে আমার বাড়ি থেকে জমিন বরাবর মানে কোনাকুনি হয়ে যাচ্ছিলাম আর কি, যাতে বাজারে যেতে আমার কমপক্ষে মানে 15 মিনিট সময় লাগে। রাস্তা দিয়ে না গিয়ে আমি একটু কোনাকুনি যাওয়ার চেষ্টা করছিলাম। তো বাজারে গেলাম, যাওয়ার পর আমি চা নাস্তা খেলাম। খাওয়ার পর আমি সেলুনে একটু কাজ ছিল, কাজটা সেরে আমি যখন সেলুনে কাজ সারতেছি তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো মাগরিবের আজান দেওয়ার পর আমি আরো 5 মিনিট একটু বাজারে ওয়েট করলাম। আমি দেখলাম যে আমি কাউকে পাই কিনা বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু একা একা যেতে আমার একটু ভয় লাগে, কারণ আমাদের গ্রামটাতে এখন পর্যন্ত কোনো কারেন্ট নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা হয়নি। তো যার কারণে গ্রামটা খুবই অন্ধকার এবং এতটাই বিদ্যুতে অন্ধকার যে সন্ধ্যার পরে নিজের শরীর নিজে দেখা যায় না, এতটাই অন্ধকার। তো যার কারণে আমরা সন্ধ্যার পরে আমি নিজেই ব্যক্তিগতভাবে বাড়ি থেকে কখনো বের হই না। তো আমি এই জন্য চেষ্টা করতেছিলাম যে কিভাবে একটু মানে অন্ধকার হওয়ার আগে বাড়িতে পৌঁছানো যায়, আর কেউ যেহেতু আমার সাথে নেই। তো আমি সেটা মনে করে আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। তো ভাই আমাদের মানে গ্রামটাতে যেতে হলে যদি বরাবর রাস্তা হয়ে যায়, তাহলে ওই রাস্তার পারে একটু সামনে একটা কবরস্থান আছে, যে কবরস্থানটা খুবই বেশি পুরানো কবরস্থান এবং ওই কবরস্থানটার আশেপাশে কোনো বাড়িঘর নেই। মানে ওই কবরস্থানটা থেকে কমপক্ষে 10 মিনিট দূরত্বে বাড়িঘর আছে। যদি হেঁটে যাই তাহলে 10 মিনিট দূরত্ব, এরকম দূরে বাড়িঘর, কিন্তু এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। এবং ওই পাশে যে বাড়িঘর গুলো আছে সবগুলো মানুষের ওখানে যারাই মারা যায় ওই কবরস্থানটা কবর দেওয়া হয়, কিন্তু এটাতে পরিষ্কার করা হয় না কখনো। এতটাই জঙ্গল যে দুপুরবেলাও যদি কেউ এখান দিয়ে একা একা হেঁটে যায় তার গায়ে একটু শিউর উঠবে, একটু ভয় লাগবে তার। তো আমি ওই কবরস্থানটার কাছাকাছি যখন ওইটা যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পর একটু ডানে মোড় নিতে হয়। তো ব্রিজটা পার হওয়ার পর আমি যখন হাঁটতেছিলাম
আমি ফিল করতেছিলাম সামথিং লাইক মানে আমার গায়ে কিছু একটা বাতাস লাগতেছে, একটু গরম গরম টাইপের, মানে দুপুরের একদম কড়া রোদের মধ্যে হাঁটলে যেরকম একটা মানে গরম বাতাস লাগে, তো ওরকম একটা বাতাস আমার শরীরে ফিল করতেছিলাম। আর পাশে যে তাল গাছের সারিগুলো ছিল, তাল গাছগুলা নড়তেছিল আর একটা শাঁসা শব্দ হচ্ছিল। আমি পাশে আশেপাশে অনেক দিক তাকাইছি, কিন্তু কোনো দিক কোনো গাছ নড়তেছে না, শুধুমাত্র এই রাস্তার তাল গাছগুলো শুধু লড়তেছে আর এটা শব্দ হচ্ছে। তো আমি খুব ভয় পাচ্ছি। যদিও আমি ছোটবেলা থেকে জিন ভূত এগুলা বিশ্বাস করি এবং আমি আগেও এগুলা অনেক ফেস করছি। স্পেসিফিক্যালি এগুলা কিছু ধরনের রূপ আছে, যেমন কুকুর, বিড়াল বা সাপ, এরকম টাইপের অনেক রূপ হয়। তো এইরকম একটা এক্সপিরিয়েন্স আমি সামনে আগাচ্ছিলাম, যে আমি চেষ্টা করতেছি এই জায়গাটা পার হবো। তো আমি যখন ডানে মন নিচ্ছি কবরস্থানের দিকে, তখন আমি দেখলাম যে কবরস্থানের দিক থেকে কিছু একটা অশরীরী আত্মার মতো সাদা, এবং এটা পাটা মাটিতে লাগানো নেই, ওটা খুব দ্রুত এদিকে আগায় আসতেছে আমার দিকে। আর এটা যতই সামনে আসতেছে তত এটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর এটার চেহারাটা এতটাই বিদঘুটে যে একদম কালো, এবং চোখগুলো খুবই বড় বড় লাল আকারের চোখ। আর এটা অনেকটা সামনে আসছে, আমি ওইটা দেখে দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পর যখন এটা একটু সামনে আসলো, আমার সামনে 2-3টা তাল গাছ সামনে, ওটা উপর একদম তাল গাছ স্ট্রেট উঠে গেল, মানে দৌড়ানো অবস্থায় এটা উপরের দিকে উঠে গেল তাল গাছের আকার দিকে একদম। তো ওইটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমার দ্বারা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু এটা আমি সামনে দেখছি এটা আমার ক্ষতিও করতে পারে, কারণ এটা যেহেতু সামনে কবরস্থান আছে। তো আমি চিন্তা করলাম যে আমি এখন মাঠ বরাবর দৌড়ে বাড়ির দিকে চলে যাব। কিন্তু মাঠ বরাবর দৌড়ে যাব, এখানেও একটা কাহিনী আছে যে আমি বাড়ি থেকে বের হওয়ার আগে শুনছি যে এই মাঠে কিছুদিন আগে যখন পানি ছিল, তখন একটা লোক রাত্রেবেলা মাছ ধরা অবস্থায় ওনাকে এই জায়গায় লাশ অবস্থা পাওয়া গেছে। এখানে মানে ওনাকে উল্টা দিকে গেড়ে রাখা হয়েছিল, তার মাথাটা ছিল মাটির দিকে, পা গুলা ছিল উপরের দিকে। তো ওইটা আমার মনে হওয়ার পর আমি চিন্তা করছিলাম এদিক দিয়ে যাওয়াটা আমার জন্য বেটার হবে কিনা। তো আমি চিন্তা করলাম যে যা আছে কপালে, আজকে এদিক দিয়ে আমাকে মানে মাঠ দিয়ে যেতে হবে, আমি কবরস্থান দিয়ে যাবো না, আর যাই করি। তো আমি মাঠ দিয়ে দৌড়ানো শুরু করলাম, মানে যতটা জোরে দৌড়ানো যায় আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো হবে। তো আমি অনেক জোরে দৌড়াচ্ছি, দৌড়ানো অবস্থায় আমাদের বাড়িতে যাওয়ার আগে সামনে আরেকটা বাড়ি পড়ে, ওই বাড়িটাতেই আমাদের যে ঘরের মিস্ত্রিটা উনি ওখানে ওনার বাড়িটা ছিল। তো আমি দেখলাম যে ওই মিস্ত্রিটা ওখানে দাঁড়ায় কিছু একটা করতেছে, মানে একটা লাউয়ের মাচার মতো, তো ওখানে দাঁড়া উনি কাজ করতেছে। তো আমাকে দেখার পর উনি বললো যে তুমি দৌড়াইতেছো কেন? আমি বললাম যে এমনি দৌড়াইতেছি। ওনাকে দেখার পর আমার একটু সাহস হলো যে উনি এখানে মানুষ আছে, আমি আস্তে আস্তে যাই, বাড়ি তো কাছেই, বেশি দূরে না। তো আমি ওখানে আমি ওনাকে অ্যান্সারটা দিলাম যে আমি এমনি দৌড়াচ্ছি। অ্যান্সারটা দেওয়ার পর জাস্ট মনে হয় 10 থেকে 12 সেকেন্ড আমি হাঁটলাম, ওনাকে জাস্ট পাস করলাম। পাস করার পর আমি পিছনে ফিরে দেখি ওই লোকটা আর নাই, কিন্তু উনি যে জায়গাটা দাঁড়াইছিল ওইখান থেকে ওনার বাড়িটা কমপক্ষে আরো 20 গজ দূরে। কিন্তু আমি পিছনে ফিরার পরে দেখি যে ওই লোকটা কোথাও নাই। তো আমি ওইটা দেখার পর আরো বেশি ভয় পেলাম, এমনকি খুব দৌড়ে তাড়াতাড়ি আমি বাড়িতে দিয়ে গেলাম। যাওয়ার পরে আমি আমার আম্মুর কাছে বললাম, চাচির কাছে বললাম। আম্মুকে হয়তো অবশ্য ওই পুরো ঘটনা বলি নাই, তো বললে উনি ভাবতে যে আমি বেশি ভয় পাইছি। তো পরের দিন আমি সকালবেলা যখন ওই মিস্ত্রিটা আমাদের ঘরে আবার কাজ করতে আসছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি ওই সন্ধ্যা টাইম বুঝাকে কি করতেছিলেন, আপনি কি আমাকে দেখছিলেন? উনি বললো যে না, আমি সন্ধ্যার সময় ওখানে ছিলামই না, আমি তোমাদের বাড়িতে কাজ করার পর, আমি আসর নামাজ পড়ার পর আমি বাজারে চলে গেছিলাম চা নাস্তা খাওয়ার জন্য। ওখান থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়েছে, প্রায় রাত 8টা-9টা বাজছে। তো আমার কাছে আসলে এটাই মানে খটকা লাগে যে আমি কাকে দেখছিলাম ওই কবরস্থানের সামনে সাদা রসুরিটা, আর কে বা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি দৌড়াচ্ছ কেন, এই লোকটাই বা কে ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা অডিও ক্লিপে যাব। আমি শামীম, আমি ঝিনেদার কোটচাঁদপুর তালসার হাসপাতাল থেকে বলছি। আমার ব্যক্তিগত একটা ঘটনা আজকে বলি। সেটা এরকম যে একটা সময় আমার মনে একটু পাগলামি জাগান দিছিল। সেটা হওয়ার কারণ এটাই যে একটা সময় গ্রামে বেশ চুরি ডাকাতি এরকম শুরু হয়ে গেল। এর ঘরে ডাকাতি হচ্ছে, ওর ঘর বাড়ির গরু খুলে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, চুরি ডাকাতি বেশ একটু বেড়ে গেল, প্রবণতা বেড়ে গেল। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমার কিছু একটা করতে হবে এটা প্রতিহত করার জন্য। তালসার হাসপাতালের ভিতরে যে কোয়ার্টার, ওখানে আমরা থাকি, ওখানে এমন একটা জায়গা, যারা তালসার থেকে শুনছেন তারা এটা বুঝতে পারবেন যে খুব নির্জন। হ্যাঁ, দিনের বেলায় ওখানে চুরি ডাকাতি মারামারি হয়ে গেলেও বাজারের লোক একটু আশ পাবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা ভেবে চিন্তা করলাম যে আমার কিছু একটা করতে হবে। তো তখন আমি কি করলাম, ওই আমার মনে একটা পাগলামি জাগান দিল, আমি ওই কঙ্কাল, লাশ কঙ্কাল আমি ওখানে ঝোলাবো। আমার বাড়ির মেন পয়েন্টে আমি কাঁঠাল গাছটাছে, যেখানে কাঁঠাল টাঠাল আছে, মানে এক ঢিলে আমি 2 পাখি মারবো। আমার কাঁঠাল চুরিও আমি ঠেকাবো, এদিকে যে মানে প্রফেশনাল যে চুরি
এটাও আমি ঠেকাবো। এই দুটোই আমি ভেবে আমি ওই সিদ্ধান্ত নিলাম যে আমি কঙ্কাল ঝুলিয়ে ওখানে কঙ্কাল রেখে দেবো। কঙ্কালের চোখে আমি ওই মিউজিক বাল্ব, সাদা সাদা বাল্ব বা লাল লাল বাল্ব, ওগুলো আমি সেট করবো, এটা ভাবলাম। ভাবার পরে আমি ভাবা অনুযায়ী কাজ। ওই সময় আবার এই আমাদের বাজারের পাশে যে কবরস্থান, তালসার যে কেন্দ্রীয় কবরস্থান, ওখানে আবার খোঁড়াখুড়ির কাজ চলছে, মানে সংস্কার হচ্ছে কবরের। সব মাটি টাটি খুঁড়িয়ে মানে কঙ্কাল হাড়গোড় সব তুলে একটা কোনায় ওটা জড়ো সড়ো করা হয়েছে দক্ষিণ দিকে, এক জায়গায় কাদা মেরে রাখা রয়েছে। ওটা দিনের বেলা দেখেছিলাম, দিনের বেলা দেখলাম যে বেশ মেলা হাড়গোড়, খাসা মাথা, মাথা মুন্ডু সব এক জায়গায় হয়ে রয়েছে। ওইটার জন্যই আসলে ওই বুদ্ধিটা আমার মাথায় আসলো, এটা করবো। তখন আমি ওই বেলা রাত্রি আমি একটা বস্তা নিয়ে সুন্দর মানে মাথা, খাসা, মানে দেখতে সত্যি বেশ সুন্দর, এগুলো আমি নিলাম, ওর ভিতরে পুড়ে নিয়ে আমি চলে আসলাম বাড়ি। এসে আমি পরের দিন ওগুলো ধুয়ে টুয়ে বেশ সুন্দর করে ওর ভিতরে লাইট টাইট সেট করে বেশ তারটা দিয়ে দড়ি দিয়ে সুন্দর করে আমি গাছের সাথে সেট করলাম, কাঁঠাল গাছের উপরে একদম, এমন ভাবে যেন যখন কাঁঠাল গাছে উঠবে, ঠিক মাছটাতে উঠবে, আমি তখন এই ঘরের ভিতর থেকে সুতোটা ছেড়ে দেবো, ওটা আস্তে আস্তে ওটা ওই ঠিক ওর কাছাকাছি চলে যাবে। তখন ওটা দেখে ভয়ে যাতে গাছ থেকে ঠাস করে নিচে পড়ে যায়। হ্যাঁ, এটা ভেবে আমি এই কাজটা করেছিলাম। তো এটা করলাম, করার পরে আমি ওই সবকিছু ওই আমার ঘরের জানালার সাথে আমি দড়িটা টানা দিয়ে রেখে দিয়েছিলাম। মানে এমনই যে মানুষ কাঁঠাল যেভাবে আস্তে আস্তে নামায় না, হ্যাঁ, গাছের থেকে যেভাবে কাঁঠাল নামায়, আমি ওটা ওই ঠিক ওরকম করেছিলাম। আমি ফাঁসিতে ঝুলানোর মতো করে ওই জিনিসটা ওইভাবে রেখে দিয়েছিলাম, কঙ্কালটা। এরকম আমি ওই দিন গেল, পরের দিন গেল, কোনো সমস্যা নেই, ওটা সেট টেট সব ঠিক আছে, মনে বেশ সাহস টাহস আছে। আবার তাছাড়া বাড়ির সামনে আমি ওর ফুল গাছের মোড় দিয়ে আমি আবার ওরকম একটা জিনিস দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ছোট, সেটা শুধু খুলি। হ্যাঁ, এটা করার পরে আমি একদিন বাপ মা বাড়ি নেই, বেড়াতে গেছে, ওই দিন আমি বাড়িতে একাই রয়েছি। ওই দিন ওইটা ওখানে রয়েছে, ওটা আমি বেশ আমি কাছে যাইবার দেখলাম যে সব বাঁধন টাধন ঠিক আছে কিনা, কোনো জাম টাম হয়ে যাবে কিনা, কাজের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয়, এটা ভেবে টেবে আমি ঘরের মধ্যে এসে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে আমার কোনো রকম ঘুম আসছে না, ঘুম আসছে, খাস করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে চিন্তা করলাম এই গরমে একটু বাইরে থেকে হেঁটে হেঁটে আসি, তো ওই দিক থেকে হেঁটে আসি, এরকম একটা ভাবনা ভেবে আমি বেরোলাম। বেরোয় আমি টর্চ লাইটটা নিয়ে ওই একটু হেঁটে হেঁটে হাসপাতালের ভিতরে একটু কাঁঠাল গাছের কাছে লাইট মারলাম। ওই দিকে আরো 3টে মোট কাঁঠাল গাছ আছে, ওই দিকে বাইরে 2টো, ভিতরে একটা। বাইরে 2টোয় লাইট মারলাম, সব ঠিকঠাক আছে, কাঁঠাল টাঠাল চুরি হয়নি। এইবার আমি বাড়ির ভিতরের গাছটাতে লাইট মারার সাথে সাথেই আমার লাঞ্চের মধ্যে ঠাস করে একটা বাড়ি মারলাম। বাড়ি মারার পর খুব ভয় পেলাম। যে জিনিসটা দেখলাম সেটা আসলে আপনাদের বিশ্বাসই হবে না, ঠিক একটা মানুষ, হ্যাঁ, গলায় দড়ি দিয়ে ঝুলছে। সেই মানুষটাকে আমি চিনি। সেই মানুষটা একটা সময় এই হাসপাতালের ভিতরেই সাইকেল সারা কাজ করতো। অনেকদিন আগে সে মারা গেছিল, তারই লাশ, তারই বডি সেখানে ঝুলছে। আমি কি স্পষ্ট একদম ক্লিয়ার দেখলাম। দেখার পরে আমি ওখান থেকে খুব ভয় পেয়ে আমি বাজারের দিকে দৌড় দিলাম। বাজারের দিকে মানে ডিউটি চলছে তখন, রাত কয়টা 12টা কি 11:30 এরকম হবে। ওই ডিউটি চলছে, ওই ডিউটি আলাদের মনি ভাইটাই যারা ওখানে ডিউটি দেয়, ওখানে দৌড় মারলাম। দৌড় মারার পর তারা বললো, কি হয়েছে ভাই, তোমার কি হয়েছে? তখন আমি বললাম যে আমি আসলে বাড়িতে খুব ভয় পেয়েছি, আমি বাড়িতে যেতে পারছি না। তখন ওরা কিছুক্ষণ আমার বসায় ওই একটু বাতাস টাতাস দিয়ে, তারপরে আমি বাতাস টাতাস খাওয়ার পরে ঠান্ডা হলাম। হওয়ার পরে বললো, চলো দিনে যাই, দেখো কি হয়েছে তোমার। এটা ওরা সবাই আমার নিয়ে, আমি বললাম আমি যাবো না। তারপরে তারা জোর করে ধরে, চলো যাই, দেখবো কি হয়েছে। আমি ওদের সাথে আসলাম। আসার পরে আমি ওই গাছটা, আমি বললাম এবার দেখেন, ওই জায়গায় দেখেন, আমি লাইট মারতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ভয়, কেন ভয় পেলাম। তখন আমি আবার ঠিক একই জায়গায় এসে একইভাবে লাইট মারলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায় তখন কিছু ছিল না, একেবারে কোনো কিছু না। সেই আমি যে কঙ্কাল যেটা আমি ঝুলিয়ে দিয়েছিলাম ওটা ওখানে ছিল না। এটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। তখন আমি ওদের ভিতর থেকে যেন 10 পা পিছিয়ে গেলাম। অটোমেটিক্যালি আমার শরীরের মধ্যে ভূমিকম্প হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা দেখার পরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি ওদের ছেড়ে আমি দৌড় মারলাম। দৌড় মেরে আমি ওই আবার বাজারে চলে গেলাম, আমি লাইটের কাছে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে আমি ওখানে বসে থাকলাম অনেকক্ষণ। বসে থাকার পরে সকাল হলো। সকালে আমি চিন্তা করলাম যে আমি আস্তে আস্তে আবার যাবো, আমার নিজের বাড়ির দিকে আমি যাব। হ্যাঁ, এই আস্তে আস্তে আমি ওই পাঁচিলটা পার হয়ে, আমি বাড়ির সামন দিয়ে আর গেলাম না, আমি বাড়ির পিছন দিয়ে পাঁচিলটা পার হয়ে আমি ওই কাঁঠাল গাছের কাছে গেলাম। আমি হাতে একটা লাঠি নিয়ে গেলাম, যাই হোক ওটা আমি মেরে ফেলবো, ওটা এরকম চিন্তা করে আমি গেলাম। তারপরে আমি ওখানে ওই পাঁচিলটা পার হয়ে যখন গেলাম,
যাওয়ার পরে আমি ওখানে দেখলাম যে যে কঙ্কালটা আমি নিয়ে এসেছিলাম না, ওই কঙ্কালটাই ওখানে ভেঙে ফিরে পড়ে রয়েছে, একদম গুঁড়ো হয়ে গেছে, খাঁচা মাথা একদম ছিটিয়ে গেছে। এর সাথে কাঁঠাল পড়ে যেরকম ছিটিয়ে যায় না, পাকা কাঁঠাল, ওরকম চারিদিকে ছিটিয়ে রয়েছে, দড়ি থেকে ছিড়িয়ে পড়ে রয়েছে নিচেই। এটা দেখার পরে আমি খুব তাড়াতাড়ি ওই কঙ্কাল হাড়গুড় গুলো সব তাড়াতাড়ি এক জায়গায় বস্তায় করে নিয়ে সামনে টামনে যত ছিল নিয়ে আমি সেই গোরস্থানের মধ্যে ফেলে দিলাম। দিয়ে আমি একটা হুজুর, আমাদের স্থানীয় হুজুরের কাছে যে বললাম যে আমি এই কাজ করে ফেলেছি, এটা আমার কি ভুল হয়েছে কিনা, একটু ছেড়ে ঠেড়ে দেন। এটাই ছিল আমার ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আমার নাম সোহান, আমি এসেছি ঢাকার বাড্ডাবাড়ি থেকে। বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছি। তো যে ঘটনাটা আমি এখন শেয়ার করবো, জি বলেন। এই ঘটনাটা আমার মানে বগুড়া থেকে একজন আমাকে ফোনে বলেছে। তো ঘটনাটা এই রবিবার থেকে। তো আসলে এই ঘটনাটা মানে কি ওই বগুড়ার কোনো একটা গ্রামের খান সাহেব নামে একজন লোক ছিলেন, যিনি জিন প্রেত এগুলো নিয়ে কাজ করতেন। এগুলো মানে কি তিনি ছাড়াতে পারতেন। তো আজ থেকে 20-25 বছর আগে তিনি মানে কি একটা কাচের বোতলের মধ্যে 7-8টার মতো বদ জিনকে বন্দি করেন। তো উনি ওই বোতলটা, কাচের বোতলটা একটা কচু ক্ষেতের আইলের মধ্যে নিয়ে মানে পুঁতে আসেন। তো গত 3 বছর আগে তিনি মারা যান। আর এই রবিবারে একজন লোক তার কতগুলো শূকর নিয়ে যায় ওই ক্ষেতের মধ্যে কচু খাওয়ানোর জন্য। তো শূকরের আছড়ানোতে মাটি উঠে আসে এবং ওখান থেকে ওই রাখালটা দেখতে পায় যে কাচের বোতল দেখা যাচ্ছে। তো উনি বোতলটা নিলেন এবং উপরে উঠে আসেন। তো রাস্তায় এসে মানুষ জড়ো করেন। মানুষদেরকে তিনি বলেন যে এটা ওই বোতলটাই হয়তোবা ওই যে জিনকে বন্দি করে রাখা হয়েছে। তো ওনারা বললেন কি সব পাগলের মতো কথা বলছেন, এটা তো হতে পারে না, অনেকদিন আগের কথা। তো তাদের মধ্য থেকে একজন বোতলটা ভেঙে ফেলে। আর ভেঙে ফেলতে সাথে সাথে ওই বোতলটার ভেতর থেকে একটা অদ্ভুত রকমের মাথা বেরিয়ে আসে বাতাসে ভাসতে ভাসতে। মাথাটার মুখটা ছিল একটু বড় আর চোখগুলো ছিল কপালের মধ্যে। তো ওই মাথাটা বেরিয়ে আসার সাথে সাথে এটাকে ধোয়ার মতো কিছু না, একদম মানে একটা মাথায় মানে কি ওই বাতাসে হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে আসে। তো ওই মাথাটা বের হওয়ার সাথে সাথে শরীর দেখা যাচ্ছিল না, মাথাটা বের। কোথায় ঘটেছে এই ঘটনা? এটা বগুড়ার কোনো একটা গ্রামে। আচ্ছা। তো ওই মাথাটা মানে কয়েকজনকে চড় মারে। তো সাথে সাথে একজন বমি করতে করতে অন দ্য স্পট মারা যান। আর 3 জন অজ্ঞান হয়ে যান। বাকি সবাই ভয় পালিয়ে যায়। পরবর্তী 3 জনকে হসপিটাল নেওয়া হয়। তো ওই দিন রাতের বেলায় উনি আসলে ঘটনা জানতেন না। উনি রাত্রের বেলা তার মহিষ নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে। হঠাৎ করে তিনি দেখলেন তার সামনে একটা মাথা চলে আসে। আর মানে ওনার বর্ণনা ওইরকমই ছিল মাথাটা। তো ওর মাথাটা ওই মহিষটাকে চড় মারে। মহিষটা পাগলের মতো শুরু করতে থাকে। এই দেখে ওই লোকটা ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। তো ওই দিন রাতের বেলা আরেকটি ঘটনা ঘটে। একটা মানে কি সাবালক মেয়ে, উনি রাতের বেলা বের হয়। তো উনি দেখতে পান যে মানে কি 3-4 জন দাঁড়িয়ে আছেন লম্বা, মুখগুলো কেমন বিভৎস, মানে কি জিন প্রেত যেরকম দেখা যায়। উনি দেখে উল্টা দিকে দৌড় দেন, ভয়ে বাড়িতে যান। গিয়ে উনি বমি করতে শুরু করেন। তার মা তাকে মানে একই ঘটনা ঘটতে থাকে আবারও সবার ক্ষেত্রে, এবং সবাই সেই একই ঘটনা ফেস করতে থাকে। এবং এই মাথাটা দিয়ে আপনি এটা লিখেছিলেন আপনার ইমেইলে। কতজন লোক মোটমাট মারা যায়? আসলে মারা যায় হচ্ছে 3 জন, আর 4 জন মারা যায়, আর 4 জন এখনো হসপিটাল অ্যাডমিট আছে। এখনো আছে। এবং আপনি বলছেন যে আজকে কিছু একটা কি যেন ঘটছে। সন্ধ্যার পরে যেই ঘটনাটা ঘটবে মানে কি পরবর্তী ওই জিনদেরকে ডাকানো হয়, একজন বড় আলেম। তো ওই জিনরা দাবি করেন যে 79টা মুরগির রক্ত আর একটা আস্ত গরুর রক্ত লাগবে। একটা কাফনে কাপড় ধৌত করতে হবে ওই রক্ত দিয়ে। আমরা সেই নিয়ম কারণে না যাই। হ্যাঁ, তারপরে যে যা লাগবে সেটা জোগাড় করে কি করতে হবে? জোগাড় করে ওই মানে কি রক্তমাখা কাফনে কাপড়টা পুড়িয়ে দিলেই ওনারা চলে যাবে, আর সমস্যা করবে না। তো সবাই টাকা তুলে এটা আজকে করবে সন্ধ্যার পরে। এতটুকু আমি শুনেছি। আপনি যার কাছ থেকে শুনেছেন তিনি কতটুকু বিশ্বস্ত আপনার? উনি বিশ্বস্ত বলতে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওখানে। উনি আমাকে ফোনে বলেছেন। তার নাম কি? তার নাম হচ্ছে তন্নি। আচ্ছা, ওকে। তো আমরা পরবর্তী আপনার ঘটনায় যাই। আপনার ঘটনা ছোট্ট করে আপনার ঘটনাটা আমরা শুনবো। পরবর্তী আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম আশিক, আমি ব্যারেট বাড্ডা থেকে আসছি। তো আমি যে ঘটনা আজকে বলতে যাচ্ছি যে সেটা আমার সাথে ঘটে যাওয়া আজকে থেকে 2 বছর আগের ঘটনা।
আমাদের গ্রামে আগে প্রায় কারেন্ট চলে যেত, তো তখন আমরা কারেন্ট চলে যাওয়ার পর থেকে আগে 4 থেকে 5 ঘন্টা কারেন্ট আসতো না, তখন অনেক গরম ছিল। তো আমরা নিচতলা, আমরা 2 তলা থাকি, আমরা দোতলা আমাদের বাসা, আমরা নিচতলা থেকে দোতলা বাসা, দোতলাতে মাঝে মাঝে চলে আসতাম। তো দোতলাতে যখন চলে আসতাম, দোতলার গেট গুলা, জানালা গুলা সবসময় খোলা থাকতো। তো আমরা সেখানে থাকতাম, জানালাতে অনেক বাতাস টাতাস আসতো। তো আমার বাবা, আমি এবং আমার কাকা, আমরা সবাই একসাথে তখন একসাথেই থাকতাম। তো আমি একদিন ওনাদের বলছি যে আজকে তোমাদের থাকা দরকার নেই, আমি একাই থাকবো। তো ওনারা রাজি হলেন, আমি একা থাকলাম। তো আব্বারে আমি যখন চলে যেতে বলছি, আব্বা চলে গেল, তো আমি একা থাকলাম। একা থাকার পর হঠাৎ কিছুক্ষণ পর দেখি যে আমি যেই ঘরে ছিলাম সেই ঘরের বাহিরে আমার আব্বাই আবার আমারে ডাকতেছে যে তুই আশিক এদিকে আয়, আশিক তুই এদিকে আয়, তোর সাথে কথা আছে। মানে আপনার বাবা এসেছেন আমার ঘরে আপনাকে দেখতে এবং আপনাকে ডাকাডাকি করছিলেন, তারপরে কি হলো? তারপর আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার আব্বা, আমি ওনারে চলে যেতে বললাম, চলে যেতে বলছি যে তোমার আজকে থাকার দরকার নেই আমার সাথে, তুমি আইসো না। তা উনি আবার আমার কিছুক্ষণ পর ডাকতেছে যে তুই আমার সাথে আয়, আমার সাথে এদিকে আয়। তা আমি ভয়ে তখন চিৎকার করতে লাগলাম। তো আমার নিচতলা থেকে আপনার বাবা আপনার ঘরে আসছে, আপনি ভয় পাচ্ছেন কি জন্য? সে তো আমার এমনিতে আমি ওনারে চলে যেতে বলছি, ওনারা আমার সাথে থাকেন নাই, কিন্তু হঠাৎই রাত্রে দেখেছি উনি বাহিরে একটা সাদা লুঙ্গি এবং একটা সাদা শার্ট পরা, উনি বাহির থেকে আমার ডাকতেছেন, রুমের বাইরে থেকে ডাকতেছেন। তখন বাড়ির লাইট এবং অন্যান্য সব এতই অন্ধকার ছিল যে ওনার ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। তারপর উনি আমার অনেক বলছিল যে আসতে, আমি গেলাম না। তারপর আমার দাদা দাদুও আসলো, আসার পর আমার দেখলো যে আমি অনেক জেমে গেছি। যাওয়ার পরে আমার ওনারা নিচে নিয়ে গেল। নিচে নিয়ে যাওয়ার পর আমার ওনারা কোরআন থেকে পানি টানি ফু দিয়ে আমার সেই পানিটা দিলে খাইতে। তারপর আমার হঠাৎ চোখটা গেল ঘড়ির দিকে যাওয়ার পর দেখলাম যে ঠিক রাত 3টা বাজে। আচ্ছা, তার মানে আপনার বাবা আসলে আসে নাই, ওখানে এসে অন্য মানুষ। এবং সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। আমরা আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। হ্যাঁ রসুল ভাই, এই কাহিনীটা হচ্ছে একজন ডাক্তারের, উনি বাংলাদেশের একটা পুরনো, মোটামুটি বেশ পুরনো একটা হসপিটালে আর কি, মেডিকেল কলেজে জব করেন আর কি। অ্যান্ড ওই সময় উনি আপনার ওখানে কর্মরত ছিলেন এবং প্রথম দিকে আর কি ওনার লাইফের ফার্স্ট দিকের আর কি এক্সপেরিয়েন্স আর কি। আচ্ছা, যাই হোক, উনি একদিন ওখানে আপনার কাজ করছিলেন, উনি ডিউটিতে ছিলেন আর কি। তখন রাত হয়ে গেছে, আপনার মানে রাত প্রায় 8টা-9টা বাজে এরকম আর কি। ওনার নাইট শিফটে কাজ পড়েছিল আর কি। তো উনি যখন কাজ করছেন, ওই যে এটা ছিল উইংটা, যে উইং এ উনি বসতেন, সেই জায়গাটা বেশ নীরব। আচ্ছা, এবং তেমন কেউ ছিল না। তো উনি বলছেন যে বেশ উইন্ডি একটা নাইট, বেশ বাতাস চলছে এরকম সময়। তো বেশ শব্দ হচ্ছে, উনি শব্দগুলোকে আসলে নর্মাল শব্দই মনে করেন। ডাক্তাররা এসব ব্যাপারে খুব একটা আগ্রহী না সম্পর্কে। তো যাই হোক, তো উনি বসে আছেন। তো উনি হঠাৎ করে মনে হলো যে ওনার এখানে কেউ দাঁড়িয়ে আছেন, মানে দরজাটা যে আছে ওনার, ওই দরজার পাশে। আচ্ছা, তো উনি ওনার যেই ছিল আর কি, অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম ধরে বললো যে 2বার ডাক দিল, দেখলো যে কোনো কথা আসছে না। তো উনি এরপর বেরিয়ে যে ওই দরজাতে উকিয়ে দেন, দেখেন কেউ নাই। তো উনি ভাবলো যে কিউরিয়াস কেউ নাকি এখানে, উনি আবার যে বসলেন। তো একটু পরে ওনার মনে হচ্ছে যে দরজার ওই পাশে কেউ আছে, কেউ সাউন্ড করছে আর কি একটা। আচ্ছা, তো তখন উনি মনে করছেন যে আসলে ব্যাপারটা কি। আর মহিলা মানুষ, বেশ আগের সময়, ওই সময় আর কি একটু ভয় পাওয়াটা স্বাভাবিক। এখন কিন্তু ডেজ যতদিন পার হচ্ছে, রাসূল ভাই, মানুষের টাফ হয়ে যাচ্ছে। তো তখন টাফনেসটা এতটা ছিল না। তো উনি একটু ভয় পেলেন, লৌকিক ভয় পেলেন আর কি, অলৌকিক কিছু না। তো উনি দরজার বাইরে, মানে ওই দরজাটা পার হয়ে উকি দিলেন, দেখলেন যে কেউ নেই ওই পাশে। তো উনি এইবার করিডোর ধরে একটু হেঁটে গেলেন সামনে, দেখার জন্য এটা ঘটনাটা কি, মানে পুরো একটা শূন্য করিডোর, এখানে জাস্ট বাতাস চলছে, পর্দা উঠছে, আর কিছুই না। তো হেঁটে হেঁটে উনি যখন যাচ্ছেন, তো উনি ওই দেখলেন যে সিঁড়ি আর কি, নিচে গেছে আর উপরে গেছে, 2টা সিঁড়ি। দেখলেন ওই সিঁড়ির কোনায় মনে হচ্ছে কে একজন বসে আছে, লাইক বসে 2 হাত জোর করে বসে থাকলে যেরকম, এরকম একটা মানুষের মতো, বেশ মনে হচ্ছে একটা মানুষ, কিন্তু ছায়া ঘেরা আর কি, জায়গাটা দেখা যাচ্ছে না ঠিক মতো, আলো অন্ধকার টাইপের বসছে। তো উনি বললেন, এই কে এখানে, কে ওখানে, কে তুমি, কে এখানে, এবার ডাকতেছে উনি, কোনো শব্দ করছে না।
তো উনি আরেকটু হেঁটে গেলেন দেখার জন্য যেটা কি কোনো রোগী বসে আছে এখানে নাকি কেউ মানে আছে তো হাসপাতাল অনেক সময় উল্টাপাল্টা মানুষ উঠে আসে। আচ্ছা তো উনি কিছুটা উঠে গেলেন, দেখলেন যে ওখানে কেউ নাই। আচ্ছা এবং উনি দেখলেন নেক্সট যে ল্যান্ডিংটা সেই ফুলের একটা মানে গাছের মতো ছিল টপ, সেটা পাশে আবার ওরকম বসা। আচ্ছা তো এইবার উনি কিছুটা মানে ভয় পেলেন ব্যাপারটা নিয়ে, যেটা কেমন কথা যে একটু আগে দেখছে নাই, আবার ওপরে সিঁড়িতে বসা। তো উনি জিনিসটাকে অনেকটা মনে করলো যে অনেকটা ওনার কি কোনো মানে হেলুসিনেশন হচ্ছে কিনা জিনিসটা, আচ্ছা 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 আচ্ছা। এরকম চিন্তা করলো। তো এইটার থেকে একটা মানে উনি সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজছেন রাইট সবসময়, রাইট, উনি হ্যাঁ। চিন্তা করছে যে আমার কি কোনো হেলুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। উনি তার কিছুদিন আগে এরকম একটা রহস্য উপন্যাস পড়েছিলেন, তো ওইটা নিয়ে ওনাকে আরো একটু টাচ করে গেছে জিনিসটা নিয়ে। তো এর মধ্যে উনি খেয়াল করলো যে ওই উপর থেকে ওনার নাম যে ছিল, ওনার নাম ছিল শোভা আর কি। তো ওনার নাম ধরে কেউ ডাকছে উপর থেকে, এবং নামের আগে ডক্টর কথাটা আছে, এবং একটা নারী কণ্ঠের মানে এরকম ডাক। আচ্ছা এবং ওনার কাছে বেশ লাগলো যে মানে ওনার নাম ধরে বলছে ডাক্তার শোভা এরকম। তো উনি বেশ কিউরিয়াস মানে ভয় পেলো আর কি জিনিসটা নিয়ে, যে এইভাবে ডাকছে, কে ডাকছে আমাকে, নাম ধরে ডাকছে উপরে। এবং উনি তখন ওই নামের ডাকার সাথে সাথে হেঁটে হেঁটে উনি সিঁড়িতে উঠছেন। আচ্ছা এরকম উনি সিঁড়িতে উঠতে উঠতে যেটা করলেন যে ওই যে হসপিটালে যে উপরে যে ছাদ, উনি কিন্তু ছাদে পৌঁছায় গেছেন। আচ্ছা এবং ছাদে পৌঁছায় দেখলেন যে ছাদের মধ্যে মনে করেন যে বেশ আলো আধারি, লাইট ওখানে নাই খুব একটা। এবং দেখলো যে ওই ছাদের কোনায় একটা মহিলা দাঁড়ায় আছে। আচ্ছা এবং মহিলাটা যে দাঁড়ায় আছে, মহিলাটা ওনাকে দেখে ডাকলো। আবার ডাক দেওয়ার পরে উনি যখন আরো কাছে গেছে, মহিলাটা আস্তে করে ওই ছাদের কোনা থেকে নিচে পড়ে গেল। উনি টক করে উঠলো, মানে ওনার বুকের ভিতরে যেটা মানুষ জলজান্ত ভাবে পড়ে যায় চোখের সামনে। তো উনি করলেন কি, দৌড়ে প্রায় কর্নারে গেলেন, রেলিং এর কর্নারে, এবং যে দেখলেন ওখানে কেউ নাই। আচ্ছা নিচেও কিছু নাই, ইটস লাইক মানে পুরাই একটা শুনশান একটা জায়গা। এবং ওনার সাথে সাথে পুরো ঘুসবাম হয়ে গেছে, পুরো শরীরে দাঁড়ায় গেছে। তো উনি নিচে চলে আসলো হেঁটে হেঁটে, এবং প্রচন্ড ভয় পাইছে ওই জন্য। এখন তিনি ভয় পাচ্ছেন, এখন জিনিসটা কি মানে এটা অনেক এখন কি অন্যভাবে দেখার চেষ্টা করছেন নাকি এখন? না, উনি ঘটনার পরে একটা ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, উনি আচ্ছা। যেদিন ফিরে আসেন নিচে, তো উনি ওনার মেডিকেল লাইফের বেশ কিছু ঘটনা উনি বলতে বলতে এটা বলেছেন আর কি একটা। তো উনি যখন ফিরে আসেন, ফিরে এসে রুমে আর কি উনি আর ওদিন কাজ করতে পারেন না, খুব খারাপ ফিল করে বাসা যায়। এবং রাতের বেলা উনি ঘুমায় যান। ঘুমায় যাওয়ার পর উনি স্বপ্ন দেখতেছেন যে ওনাকে একটা রোগী বলতেছিল, একটা মহিলা এরকম ছিল, আসছিল চিকিৎসার জন্য। বলছে যে আমাকে মানে ওরা মানে খুব অসুস্থ ছিল আর কি মহিলা, তার মানে একটা লেবার হয়েছিল আর কি। লেবারের পরে তিনি মানে মানে এটা কি বলা হয়, পোস্ট লেবার সিচুয়েশন। তো ওনাকে বলছিল যে মানে আমাকে ইঞ্জেকশন দিয়েন না, আমি ইঞ্জেকশন দিলে আমি হয়তো বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু উনি ওনার রেসপন্সিবিলিটি ছিল বা ওনার কাজ ছিল, এটা উনি করছেন ইঞ্জেকশনটা, আচ্ছা। কারণ ওইটা দিতেই হতো আর কি। তো যাওয়ার পর ওই দিন রাত্রে রোগীটা মারা যায়। ঠিক আছে, এবং উনি স্বপ্নে দেখতেছেন রাত্রেবেলা যে ওই রোগীটা তাকে বলছে যে আপনাকে আমি বলেছিলাম যে আমাকে ইঞ্জেকশনটা না দিতে, আপনি ইঞ্জেকশন দেওয়াতে আমি মারা গেছি। আচ্ছা, এটা উনি উনি ওনার সামনে উনি স্বপ্নে দেখছেন? স্বপ্নে দেখছেন আপনি আমাকে কেন এই কষ্টটা দিলেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাকে কেন কষ্ট দিলেন। আচ্ছা তো উনি ঘুম থেকে ঠক করে উঠে পড়েন, লাফিয়ে উঠে পড়েন। উনি চিন্তা করেন যে আসলে জিনিসটা কি ঘটছে, এটা কি আমার মনের কোনো অপরাধ বোধ, কারণ আমি তাকে যেটা দিছি সেটা দ্যাট ওয়াজ মেন্ট টু বি, এটা একটা মানে ইট ওয়াজ এ ট্রিটমেন্ট। এবং তাকে ডাক্তার, আরো সিনিয়র ডাক্তার, উনি তো নতুন অ্যাপয়েন্টেড, ইটস নট হার জব, উনি জাস্ট অর্ডার পালন করছেন। তো এটা কেন হলো? তো উনি বলছে যে এরপর থেকে ওনার কাছে মানে প্রায় মনে হতো যে কেউ ওখানে মানে ওই সিঁড়িটাকে উনি এড়ায় চলতো, যে ওই জায়গাটাতে কেউ একজন ওনাকে হুইসপার করতো আর কি, এরকম ওনার কাছে লাগতো সবসময় মনে হয়। সবসময় মনে হতো। আচ্ছা, উনি কি শেষ পর্যন্ত এই ব্যাখ্যাতেই ছিলেন যে ওনার এই জিনিসটা আসলে অপরাধ বোধ থেকে, অনুশোচনা বোধ থেকে হচ্ছে? ওনার নিজের মধ্যে মনে হয়, বাট উনি বলে যে এক্সপিরিয়েন্স শি হ্যাড দ্যাট ডে, বলে আমি পুরোপুরি একটা মানে রিয়েল স্টেটেই ছিলাম ওখানে। এমন কোনো স্টেট ছিল না যে আমার এরকম কোনো হ্যালুসিনেশন হবে বা সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ ইন দ্য রিয়েল স্টেট, মানে আমি একদম বাস্তবেই ছিলাম। সো সামথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, এবং উনি কিছুটা মানে প্যারানর্মাল জগতে বিশ্বাস করেন আবার করেন না, উনি শুনে থাকেন। উনি আরো কিছু আমার এরকম ঘটনা বলেছিলেন ওনার লাইফে, এরকম যেমন উনি মানে এরকম মানে উনি ওনার লাইফে দেখেছেন যে অপারেশন থিয়েটারে রোগীকে উনি খেয়াল করেছে, ওনার মনে হয়েছে যে হি স সামথিং লিভিং দ্য বডি লাইক দ্যাট। সামথিং লিভিং মানে শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেছে। আচ্ছা, ওনার মনে হয়েছে উনি মানে এটা পেশেন্টটা উনি দেখছেন? উনি দেখছেন। আচ্ছা, ওনার মনে হচ্ছে পেশেন্টের শরীর থেকে কিছু বেরিয়ে গেল, এবং পেশেন্ট ওই সময় খুব আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, হার্ট রেট খুব ড্রপ করছে এন্ড স্টাফ লাইক দ্যাট। এবং পরবর্তীতে যখন মানে ওনাদের হার্ট রেট ব্যাক করে সবকিছু নরমাল হয়, ওনার কাছে স্পষ্ট নাকি মনে হয়েছে যে পেশেন্টটা কোথা থেকে ব্যাক করে আসছে, সামথিং লাইক দ্যাট। তো এগুলা নিয়ে উনি এখন অনেক স্টাডি করেন যে মানুষের
না মানে ওনার মানে শেষ পর্যন্ত উনি এখন যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে অনুশোচনা বোধ। অনুশোচনা বোধটা হচ্ছে ওনার ভেতরে কাজ করে আর কি, এটা কিন্তু উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। আচ্ছা, নিজেই বলছেন, আপনি নিজেই বলছেন। সামটাইমস এইভাবে মানে রিলিফ পাওয়া যায় আর কি। যখন আমরা কোনো জিনিস নিয়ে খুব বেশি মানে খুব জিনিস মানে when something becomes very complicated, তখন এইরকম ধরনের একটা রিলিফ পাওয়ার জন্য আমরা হ্যাঁ আমরা একটা উপায় খুঁজি। আপনি জানেন আমি লাস্টবার যখন ভূত এফএম এসেছিলাম রাসেল ভাই, আমার সাথে আরো ছিল, ফারহান ছিল, আমি সিঁড়িতে উঠতে হতো। ভূত এফএম আমি আসছি 2012 সাল থেকে মোটামুটি। আমি কিন্তু পুরো আপনাদের উপরে চলে গিয়েছিলাম। হ্যাঁ আপনি আমাকে বলছিলেন I didn't see this floor, this is very strange thing, absurd কিন্তু absurd যে আমার জীবনে ফার্স্ট ঘটলো। হ্যাঁ সেটাই, I swear upon Allah, মানে এই জিনিস just what happened। সেটাই আমি না, আমার সাথে ফারনানো সেম জিনিস ঘটেছে। আমাকে ফারনান বলছিল একদম টপ ফ্লোর। এটার আমরা ব্যাখ্যা কি দেবো? যে আমরা ক্লান্ত ছিলাম, আমরা দেখতে পাইনি, সামথিং লাইক দ্যাট। মানে মানুষের ইনস্টিংক্ট কাজ করে তো, মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা জায়গায় মানে রেগুলার যান, জি, তখন আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে। আপনি যত মানে আনমাইন্ডফুল থাকেন যাই হোক না কেন, আপনার মানে অত টেনশন করেন, কিন্তু আপনি যে জায়গায় কখনো যাননি, আমি সেই জায়গাটা কেন পৌঁছে যাবেন? I've never been to the top floor of the exactly so মানে this is absurd না, যে মানে এজন্য বললাম যে ব্যাখ্যাতিক কিছু ব্যাপার সবসময় আমাদের আছে, এন্ড মানে আমাদের সেগুলো নিয়েই চলতে হয় অলওয়েজ। এবং ওই ডাক্তার সাহেবের ওনার যে কথাগুলো, যে উনি যে ফার্স্টে ফিল করেছেন কিছু একটা দরজার বাইরে, উনি দেখেছেন একটা ছায়ার অবয়ব বসা ওখানে এবং মুভিং টু দ্য নেক্সট ল্যান্ডিং, তো এগুলোর উনি কোনো ব্যাখ্যা পান না। এবং উনি অবশ্যই দেখেছেন যে ছাদের উপর থেকে কিছু লাফিয়ে পড়েছে। এগুলো এক্সপ্লেনেশন নাই আসলে, মানে ব্যাপারটা যে মানে উনি যেগুলো ওনার ভেতরে যে ফিলিং গুলো কাজ করেছে, ওই সময় উনি যা ফিল করেছেন সেগুলো তো উনি ফিলই করেছেন আসলে। ওইটাকে আসলে ঠিক মানে কেন ফিল করলাম এটার কোনো ব্যাখ্যা আসলে নাই। এখন পরের ব্যাপারগুলো উনি বলে দিতে পারেন যে হ্যাঁ আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করেছে, গিলটি ফিলিং থেকে এরকম কোনো কিছু হয়েছে, বাট সেটা উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন, সেটা হতে পারে মেবি, মানে শি নোজ বেটার দ্যান আস, বাট পরের যে ব্যাপারগুলো সেগুলো তিনি বলতে পারেন, বাট আগে যে ফিলটা হঠাৎ করে কেন হলো সেটাই গড নোজ যে আসলে ব্যাপারটা কি। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক স্টোরি। আমার কাছে মনে হয় যে মানে ভালো ছিল। আমরা নেক্সট স্টোরিতে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার ঘটনাটা শুনে আমি কয়েকবার জিজ্ঞেস করেছি যে আমি আপনাকে কেন বিশ্বাস করবো, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না, এরকম কয়েকবারও বলেছি। আমি একটু আগে যখন ওনার সাথে কথা বলছিলাম অফ এয়ার, আজকে মানে প্রায় 11টা সাড়ে 11টার দিকে, তখন বারবার করে বলছিলাম, বাট উনি মেক শিওর করেছেন যে না ইটস ট্রু স্টোরি, অ্যান্ড উনি এক্সপিরিয়েন্স করেছেন এটা, ইট ওয়াজ আ রিয়েল এক্সপিরিয়েন্স। সো আমাকে বিশ্বাস করতে হয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা ইটস আপ টু ইউ, বাট আপনি শুনে দেখুন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন আর কি করেন আপনি? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শুভ, আমি এসেছি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে। জি। সো ভাই কি করেন? আমি একটা কোম্পানিতে আর কি জব করতেছি। তো কোম্পানির নাম কাজটা কি? নাম না শুনলাম আমরা, কাজটা কি আপনার? আমার কাজটা ওয়াশিং এ। ওয়াশিং এর কাজ, ওকে। তো আপনি যখন যে ঘটনাটা বললেন তখন আপনি কি করতেন? তখন আমি আসলে একটা এমব্রয়ডারিতে জব করতাম। ওকে, এমব্রয়ডারি কাজ করতেন। এখন আমরা চলে যাই আপনার ঘটনায়, শুনি আপনার ঘটনাটি। সো ভাই ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে 2012 সালের, এটা হচ্ছে মার্চের দিকের ঘটনা। জি। সো আমি আমার একটা অদ্ভুত অভ্যাস কি, যে আমি বেশি রাত জাগি, তো রাতে হাঁটা চলাটা বেশি করি। তো তখন আর কি সন্ধ্যাবেলা হাঁটা চলা করতেছিলাম, তখন সম্ভবত এসে একটা খেলা চলতেছিল। তো খেলাটা দেখে আর কি আমি বাসায় ব্যাক করতেছিলাম রাত্রে 12টা কি 12:30টার দিকে। তো আমাদের এলাকায় একটা জায়গা আছে, ওইখানে তখন নাইট গার্ড ছিল না, বাট এখন আছে। আচ্ছা। তো ওইখান দিয়ে আসতেছি, তো আমি দেখলাম যে একটা নাইট গার্ড বসে আছে। আচ্ছা। কিন্তু তার হাতে যে লাইট থাকবে সে জিনিসটা নাই, একটা লাঠি শুধু। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মানে একটা যেহেতু এতদিন দেখি নাই, তো হঠাৎ করে দেখলাম, তো জিজ্ঞেস করতেই পারি এলাকায়। তো আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি এখানে নতুন আপনাকে নিয়োগ দিচ্ছে? তো সে আমাকে বললো, সে আমার কোনো রেসপন্স দেয় নাই, মানে রিপ্লাই দেয় কথা। আমি চলে আসতেছি, তো পিছন থেকে সে ডাক দিল। আচ্ছা। একটু মোটা গলায় সে ডাক দিল যে বাবা একটু এদিকে আসো। তো আমি তার কাছে গেলাম, তো গিয়ে বললাম জি আঙ্কেল বলেন। তো বললো যে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। তা আমি বললাম যে কি কথা? সে বললো যে আমার একটা কাহিনী আছে, সেটা আমি তোমাকে বলতে চাই। আচ্ছা। তো আমি বলতেছিলাম দেখেন এসব আমাকে এখন বলে লাভ নাই, আমি বাসায় যাবো, এমনি রাত 12টা 12:30 বেজে গেছে। তো সে আমার বলতেছে যে না তুমি একটু শুনে যাও, এত টাইম অপচয় করলা, তা আরেকটু করো। তো আমি তার পাশে বসলাম আর কি, একটা বেঞ্চ ছোট, তো এটা বেঞ্চ বলা যায় না, মানে ওয়াল টাইপের। আমি সেখানে বসছি, বসার পরে সে আমার বলতে শুরু করলো সে তার বাড়িটা কি নওগাঁতে।
আচ্ছা। তো সে আজ থেকে 12 বছর আগে, মানে তখন আর কি, সেই সময় থেকে 12 বছর আগে সে তার একটা চার দোকান ছিল। তো তার বাড়িটা হাইওয়ের পাশে, তার চার দোকান, আর বাড়িটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো সে চার দোকান বন্ধ করে রাত্রে 11টা কি 11:30টার দিকে বাড়িতে ফিরে। তো প্রতিদিনের মতো সে, ও রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখি, এই কথা যখন সে আমার বলতেছিল আমার খুবই বিরক্ত লাগতেছিল। তো আমি বললাম যে আমি বাসায় চলে যাবো আঙ্কেল, আরেকদিন শুনবো আপনার কথা। তো সে বললো না। তো আমি আসলে একটা সিগারেট বের করি পকেট থেকে, যে সিগারেটটা খাওয়ার জন্য। সে আমাকে বললে তুমি চুপ করে বসে আমার ঘটনাটা শোনো, আর সিগারেট জ্বালাবে না, আমি সিগারেট খাই না, লোকটা আমাকে বললো। তো আমি বাম হাতে, আমার ডান হাত থেকে বাম হাতে সিগারেটটা নিয়ে তার কারো কথা বসে বসে শুনতেছিলাম। তো সে বললো এক রাতে আমি প্রতিদিনের মতো 11:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো হাইওয়ে ধরে যখন বাড়ির পথে রওনা দিচ্ছি, তখন দেখি রোডের মাঝখানে একটা বৃদ্ধা মহিলা তার মাথাটা কোলের ভিতরে নিয়ে উকুন বাজতেছিল। তো উকুন বাজতেছিল, আর ওই মাথাটা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আমার বিশ্বাস করতে সমস্যা হয়েছে, এই জন্য আমি তখন জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ। তারপরে বলেন। তো- বাট এই ঘটনাটা ওই মানে দারোয়ান চাচা বলছেন। হ্যাঁ, ওই চাচা আর কি বলতেছিল আমাকে। আচ্ছা, হ্যাঁ। অদ্ভুত একটা হাসি দিচ্ছে। আচ্ছা। তো হাসি দিলে উনি আবার কি খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে উনি একটা দৌড় দেয়। তো যেহেতু হাইওয়ের ভিতরে, সে দৌড় দিলে তাকে নাকি একটা ট্রাকে ধাক্কা মারে। তার ভাষায় ছিল লরি। একটা ধাক্কা মারলে সে ওইখানে পড়ে যায়। এই বলে সে চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা তারপর কি হয়? যেহেতু অদ্ভুত একটা জিনিস, আমি জিজ্ঞেস করলাম তারপর কি হয়। সে আমাকে বললো যে তারপর আমি ঘটনাস্থলে মারা যাই। এই কথা শুনে আমার কেমন একটু অবাক লাগলো, যে সে যদি মারা যায় সে আমাকে কিভাবে বলতেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কি বলেন এসব? কয় দেখো বাবা আমার দিকে তাকে, সত্যি কিনা। তো চিনি যখন মাথাটা উঠালো আমার দিকে তাকালো, দেখি সে কিন্তু ঘটনাটা নিচের দিকে তাকায় বলতেছিল। সে যখন মাথাটা উপর দিয়ে তাকে আমার দিকে তাকালো, দেখলাম যে তার সারা মুখ একটা কিছুতে অ্যাক্সিডেন্ট হলে যে অবস্থা হয়, সারা মুখে রক্ত মাখা, আর তার মাথা থেকে মজকগুলা গলে গলে পড়তেছে। তো এই ঘটনা দেখার পরে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। তো জায়গার উপরে আমি সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাই। তো আমার কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না রাসেল ভাই। তো হঠাৎ করে আজানের শব্দে আমার আর কি হুশ ফিরে আসে। তো আমি মাথা ওইখান থেকে, মানে মাথাটা এত ভার হয়েছে যে আমি মাথাটা করতে পারি না, মানে সোজা দাঁড়াতে পারি না কোনো মতে। আমি বাসায় যাই, বাসাটা আমার বেশি দূরেও না। তো বাসায় যেয়ে আমি মাথায় পানি ঢেলে কাউকে কিছু না বলে শুয়ে পড়ি। তো কিছুদিন শরীর খারাপের পর আমি এই ঘটনাটা আমার বন্ধু বান্ধব, মানে আত্মীয় কাউকে বললেও তারা কেউ বিশ্বাস করতে চায় না ঘটনাটা, যেহেতু অবিশ্বাসী একটা ঘটনা। তো সে বিশ্বাস করতে চায়। লাস্টে শেষকালে আমি একটা হুজুরকে বলি এই ঘটনাটা, ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তো কেন এরকম ঘটলো? তো তিনি আমাকে বললেন যে তুমি রাত বেরাতে যে চলাফেরা করো, তোমার পিছে খারাপ কিছু ফলো করছে। তো এই জিনিসটা থেকে তোমার মুক্তি পেতে হবে, নয়তো এই জিনিসটা তোমাকে জ্বালাতন করবে বিভিন্ন রকমের। তো এই জিনিসটা আমি বললাম যে এই জিনিসটা কি আর কেউ দেখছেনি? কয় না, এই জিনিসটা তো এদিকে এরকম অন্য কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো কিছু এখনো ঘটে নাই। তো তোমার সাথে যেহেতু ঘটেছে, তোমার পিছনে খারাপ কিছু আছে। তো তিনি আমার একটা লাল সুতো দেয় পরে, সুতো আমার কায়াঙ্গুলে, বামাতে কায়াঙ্গুলে বেঁধে দেয়। তো বেঁধে বলে এটা 7 দিন পরে তুমি এটা নদীর জলে ফেলে দিবা ভোরবেলা। তো আমি রাসেল ভাই ওই কায়াঙ্গুলের রশিটা আর কি 7 দিন ব্যবহার করে আর কি ভোরবেলা নদীর জলে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আল্লাহর রহমতে বর্তমানে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনার এই ঘটনাটা যে আপনি বললেন, আপনি নিজের চোখে দেখেছেন এটা, না? জি, এটা আমি নিজের চোখে দেখতে। যেহেতু রাসেল ভাই একটা কথা কি, এখানে আমি নিজেকে প্রথম বিশ্বাস করতে পারিনি। যখন আজান দিল আমি উঠলাম, পড়ে গেছে ওইখান থেকে উঠলাম, আমি নিজেকে প্রথম ভেবেছিলাম যে হয়তো আমি কোনো ভুল দেখেছি অথবা করেছি। কিন্তু আমার ওই জিনিসটা খেয়াল আছে, যেহেতু আমি ডান হাত থেকে সিগারেটটা বাম হাতে নিয়েছি, আর সেইখানে বসেছিলাম যেখানে সে আমাকে বলতেছিল। তো আমি যদি ডান হাত থেকে বাম হাতে নিয়ে হঠাৎ করে পড়ে গেলাম, আচ্ছা, আপনি যেটা দেখেছেন সেটা অস্বাভাবিক না? আপনার কাছে মনে হয় না যে অস্বাভাবিক জিনিসটা? জি, এই জিনিসটা আসলে সত্যি মানে বলতে গেলে মানে অবিশ্বাস্য ঘটনা। দেখেন একটা জিনিস, যে একটা মৃত ব্যক্তি, সে বলতেছিল সে মারা গেছে শেষকালে, কিন্তু সে প্রথম আমাকে ঘটনাতে শুরু করলো। এর ভিতরে একটা প্যারানর্মাল কিন্তু জিনিস ছিল, যে সে একটা মাথায় গেছিল, ওইটা একটা অবিশ্বাস্য জিনিস। না, সেটা বুঝতে পেরেছি। তার যে চেহারাটা সে যেভাবে দিছে, আমার শরীরের উপর পশম এখন দাঁড়িয়ে গেছে, যে তার যে চেহারাটা যে দেখে তার পুরো রক্তে লাল। না, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি জাস্ট আপনাকে জানার জন্য বললাম। আপনার ফ্যামিলিতে এছাড়া আপনার অনেক ঝামেলা আছে, আপনি বলছেন। আপনার মা যখন আপনাকে ভাই মনে হয়, মানে আমার জন্মের আগে আর কি। জি জি, কি জানো ঝামেলাটা? ওইটা হচ্ছে যে রাসেল ভাই, আমার ভাইয়ের তখন 4-5 বছর বয়স, বড় ভাই আর কি, আমার বড় ভাই। জি। তো 4-5 বছর বয়স। তো আমরা যে এলাকায় ঘটনা ঘটেছে একটু আগে আমি বললাম, সে এলাকাতে আমরা থাকতাম। তো অন্য সাইডে ওইখানে একটা গাছ, সেই কথাটা আমি আপনার বলি না আর কি। তাল গাছ, বট গাছের উপর তাল গাছ, তো বট গাছের উপর একটা তাল গাছ। তো ওইখানে একটা বেকারি আছে, তো ওই সাইডে আমাদের বাসা ছিল। তো ওই বাসাটা আপাতত নেই, মানে ওইখানে ভাড়া থাকতাম আমরা। তো ওইখানে আমরা ভাড়া থাকি। তো আমার খালা খুব অসুস্থ ছিল,
আমার একটা খালাতো ভাই ছিল আমার বড় ভাইয়ের বয়সী। তো তিনি আমার আম্মু সন্ধ্যার মানে দুপুর বেলা আর কি একটা ভিক্ষুক আসে, আমার আম্মু তখন গর্ভবতী, তো ভিক্ষুক আসে আর সে জিজ্ঞেস করে যে মা ভিক্ষা দাও। তো আমার মা আম্মু তাকে ভিক্ষে দেয়। ভিক্ষে দেওয়ার পরে তা আম্মু যাক ভিক্ষুক চলে যায়। চলে যাওয়ার পরে আম্মু আর কি সন্ধ্যার পরে আর কি দুইটা বাচ্চা দেয়, যে তার আন্টি অসুস্থ, তা তার ছেলে আর কি আমার আম্মুর কাছে ঠিক আছে। তো তাকে পাশে রেখে আমার বড় ভাইকে পাশে রেখে আম্মু শোয়, সে ঘুমায় আর কি। তো হঠাৎ করে সে রাত্রে স্বপ্ন দেখে যে ওই ভিক্ষুকটাই তার কাছে আবার আসছে। তো আম্মু বলছে যে আপনাকে না একবার ভিক্ষে দিলাম। ও এর ভিতরে কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আম্মুরা বলতেছে স্বপ্নের ভিতরে যে তোর কাছে চাইলাম তুই দিলি না। তো আম্মু বলতেছে যে আপনাকে আমি দুপুরবেলা ভিক্ষে দিলাম, আবার আপনি কি চান? তো বলতেছে তোর দুই পাশে যে দুইটা বাচ্চা আছে তার ভিতরে তুই আমাকে একটা দিয়ে দে। তো আম্মু বললো যে না, এখান থেকে একটাও দেওয়া যাবে না, এটা আমার বোনের ছেলে আর এটা আমার ছেলে, এটার ভিতরে কাউকে একটা দেওয়া যাবে না। তো সে বলতেছে না আমি ছাড়া যাবো না, কোনো মতে যাবো না, আমাকে একটা দিতেই হবে, দুইটার ভিতরে একটা দিতে হবে। তা আম্মু তো কোনো মতে দিবে না। তো লাস্টে অনেক আর কি স্বপ্নের ভিতরেই মানে জোরাজোরি হওয়ার পরে আম্মু বল ঠিক আছে তুই যেহেতু মানবি না যাবি না, তো তুই এক কাজ কর, আমার পেটে যে সন্তান আছে সেটা নিয়ে যা, তারপর তুই এই দুইটা নিস না। তো আম্মুর খুবই মানে অসুস্থ হয়ে পড়ে আর কি ওই স্বপ্নের ভিতরে। তো এর ভিতরে সে চলে যেতেছে নিয়ে আম্মুর যে ভাষায় আর কি একটা ঝোলা কাঁধে, সে চলে যেতেছে। আম্মু বললো তুই যেহেতু আমারটা নিয়ে চলে যেতেছিস, আমার পেটটা নিয়ে, তাহলে আমি তোকে কি করে ছেড়ে দিই। এই বলে সে হারিকেনটা ছুঁড়ে মারে তার দিকে। তো তার সারা শরীরে আগুন লেগে যায়। তো এর ভিতরে আম্মু খুব অসুস্থ হয়ে পড়ে। এর ভিতরে ভোরবেলা সকাল দিকে মানে সবাই মিলে আম্মুকে হাসপাতালে নেওয়ার জন্য মানে যে বের হবে তোরা থেকে সবাই আসে, আম্মু চিল্লাচিল্লি, মানে পেটে খুব ব্যথা। তো সবাই ঘরে আসে, কেউ ফলো করে না দরজার সামনের দিকে, কেউ ফলো করে না, জাস্ট দরজার ভিতরে আসে আম্মু ধরে আর কি বাইরে নিতেছে। এর ভিতরে আম্মু ফলো করে যে দরজার সামনে একটা কাক মরে পড়ে আছে, একটা কাক পড়ে আছে এখানে, কালো কুচকুচে একটা কাক। তো আম্মু বলে সবাইকে আর কি এই ঘটনা খুলে বলে, আমার খালু, তারপরে আমার আব্বুকে এইসব কথা খুলে বললে তারপর ওই কাকটাকে আবার আগুনে পড়ে, ওই কাকটাকে যেহেতু হয়তো অবশ্যই থাকতেও পারে, তারপরে থেকে ওই বাসাটা আর কি চেঞ্জ করে দেয়। তারপরে আর কি আম্মু একটা কবিরাজের কাছে গেছিল, হাসপাতালে যেহেতু দেয় দেখেছে বাচ্চা আর নেই, বাচ্চা ডেট। তো আম্মু একটা কবিরাজ বললো যে আপনার বাচ্চা তো এটা নিয়ে গেছে, তো আপনাদের সেকেন্ড যে বাচ্চাটা হবে তার কোনো প্রবলেম মানে সে হবে মল্লি, তার কানে একটা সেদ্ধ করে দেন। আর তার সাথে তার মানে 20 বছর আগে তার ভিতরে তার সাথে কোনো খারাপ কিছু ঘটতে পারে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, কিন্তু তার পরবর্তীতে তার কিছু হবে না। আপনাদের ফ্যামিলিতে অনেক কিছু ঘটে গেছে এরকম আর কি, মানে আমার ফ্যামিলি। আপনার কানে আপনি বলছেন যে এই জন্য আপনার কানে ছিদ্র করা, এই তো? থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভাই আমরা সেকেন্ড স্টোরিটা শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে ইয়াসির ভাই ঘটনা, বেশ কিছুদিন আগের। অ্যাকচুয়ালি ইয়াসির ভাই গ্রামে যেত আর কি বেড়াতে, প্রায় ওনার গ্রাম খুব ভালো লাগতো আর কি। তো উনি ওইবার ওনার এক ফ্রেন্ডের ডাকে তাদের গ্রামের বাড়িতে যায়। সো ওনার গ্রামের মানে ওনার যে ফ্রেন্ড ছিল আর কি, তো ফ্রেন্ডটা ওনার সাথে আসতে পারেনি, আগে গিয়েছিল। তো ওনাকে বলে যে তুই চলে আয়, এরকম করে নর্থ বেঙ্গলের কাছের একটা গ্রাম আর কি। আচ্ছা, তো যাই হোক উনি ওই রওনা দেন আর কি দিনের বেলা যথারীতি সময় মতো গ্রামে ওনার ওখানে যে নেমে রাত্রেবেলা আসা শুরু করেন। তো রাস্তাটা ছিল বেশ আপনার অন্ধকার হয়ে গেছে, রাত্রেবেলা ধরেন 10টা-11টার সময় বেশ অন্ধকার হয়ে যায়। তো গাছপালার মধ্যে দিয়ে যখন আসতেছেন তখনই ওনার কাছে বেশ মানে ভালো লাগে, কারণ মানে এই জায়গাটা হচ্ছে বেশ জোনাকি জ্বলছে, এরকম একটা অবস্থা, এবং গ্রামটা বেশ নিশুতি একটা গ্রাম যেখানে বিদ্যুতের কিছুই নেই সেখানে। তো আস্তে আস্তে তো উনি এসে এক জায়গায় দাঁড়ান, সেখানে এসে দেখে যে একটা আপনার খেয়াঘাট আছে। তো খেয়াঘাটে আপনার একজন মাঝি বসে আছে একটা ছোট নৌকাতে। তো উনি বলেন যে আমি নদী পার হব। তো লোকটা কোনো কথা না বলে ওনাকে জাস্ট নৌকায় উঠতে বলেন এবং নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দেন আর কি। তো নৌকাটা যখন যাচ্ছে রাসেল ভাই পানিতে, এবং উনি শব্দ পাচ্ছেন যে মাঝি আছে সে আস্তে আস্তে করে আর কি আপনার বইটা পাচ্ছে আর কি। তো যেতে 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 নৌকার মানে বেশ অনেকক্ষণ চলে গেছে, উনিও বেশ মানে আর কি হয়ে গেছেন, উনি ওখানে বসে একটা সিগারেট ধরান, সিগারেট খাচ্ছেন। তো এক সময় উনি খেয়াল করেন যে নৌকাটা আর কি আর সামনে বাড়ছে না, মনে হচ্ছে যে নৌকাটা ভেসেই আছে ওখানে। আচ্ছা, তো উনি হঠাৎ করে তাকান সামনে, তাকায় দেখেন যে নৌকার মধ্যে আসলে কেউ নাই, উনি একাই বসা নৌকার ভেতরে, কোনো মাঝি নেই নৌকার ভেতরে। এবং এই সময় উনি দেখেন যে নৌকাটার মানে যে সামনের যে ভাগটা, ওই জায়গাটা বেশ দুলতেছে, মনে হচ্ছে কেউ ঠেলে দিচ্ছে বেশ উপরের দিকে। আচ্ছা, এবং মানে একটা এই গঙ্গানির মতো শব্দ আসতেছে আর কি, লাইক সামবাডি ইজ মানে কেউ একজন গঙ্গাচ্ছে, কাউকে মানে মুখ চেপে ধরছে, মানে ডেফ অবস্থা আর কি। আচ্ছা, উনি বেশ এটাতে মানে ভয় পেয়ে যান। নদীর প্রায় মাঝামাঝি জায়গা,
মানে মধ্য নদীতে প্রায় উনি এই সময় এরকম একটা শব্দ আসতেছে এবং নৌকার কোনো মাঝি নাই, বইটা কোথায় তাও জানেন এবং উনি এটাতে ইউজ টু না, এই বইটা পাওয়ার মতো অবস্থা ওনার না। তো উনি বেশ ভয় পান। তো গঙ্গানি শব্দটা এক পর্যায়ে মানে উনি মানে মনে হচ্ছে কি গলা চিপে ওনাকে বলতেছে মেরে ফেললো, এরকম মানে এরকম ধরনের একটা কথা আর কি। তো উনি তখন না ওই পানিতে লাফ দিয়ে পড়েন আর কি, আর উনি ওখানে আর বসে থাকতে পারেন না। পানিতে লাফ দিয়ে পড়ে উনি যেভাবে সাঁতার জানতো খুব মানে কম মানে কষ্ট করে সাঁতারে আছড়ে পাচ্ছে আর কি, উনি ডাঙায় উঠে আসেন এই পাশে, যেই পাশ থেকে উনি নৌকায় উঠছিলেন সেই পাশে উনি উঠে আসেন এবং উনি দৌড়তেন ওখানে। তো দৌড়াতে উনি যায় যে একেবারে আর কি দূরে কোথাও আমার পায় না, দেখে যে একটা দোকান আর কি আছে। তো দোকানের ভেতরে হালকা আলো জ্বলতেছে, দোকানটা বদ্ধ, দোকানের মধ্যে হালকা আলো জ্বলতেছে আর কি। তো উনি দোকানের মধ্যে খুব নক করেন, কিল টিল মারের দোকানের লোকটা ভেতরতে একজন বলে কে এত রাতে, সেও দরজা খুলতে চায় না। তো উনি তারপর বলে ভাই আমি আসছি, আমি শহর থেকে আসছি, দরজাটা খুলেন প্লিজ, ঝাপটা খুলেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পর লোকটা ঝাপ খুলে একটু খুলে দেখে ওনাকে, দেখে বলে যে আপনি এখান থেকে কি করতে আসছেন? তো বলে যে আমি এখানে আসছিলাম, আমি তো ওই পার নদীর পারে যাবো, এখানে এসে বলে আপনি এখান থেকে কেন আসছেন? আপনি তো ওই পার দিয়ে মানে ওখানে আর আছে ছোট সাঁকো আছে, ওখানে যেতে পারতেন, ওখানে তারপর ভালো নৌকার ব্যবস্থা আছে, মানে আপনাকে কোনো না কোনো ভাবে ওখানে পৌঁছা দিত, এই রাস্তা দিয়ে তো আসার কিছু নাই। তো উনি বললো যে ভাই আমি এখান থেকে আসছিলাম, এসে একটা নৌকা দেখছি ঘাটে, এবং এই ঘাটে আমি পার হতে গেছিলাম, এরকম মানে পড়ছি, তার শরীরে ভেজা। তো লোকটা ওনার গাটা মুছতে দিল। তো বললো যে আপনি যেখান থেকে আসছেন এখানে এই জায়গায় আগে একটা এরকম মাঝি থাকতো আর কি, এবং মাঝির আপনার সম্পদ ছিল, কিছু জমি জমা ছিল। তো এই গ্রামে যে ওখানে একজন আছে দুষ্ট লোক আছে আর কি, সে ওখানকার প্রভাবশালী লোক আর কি, সে মাঝির টাকাটা নেওয়ার জন্য তার সাথে অনেক গন্ডগোল করছিল, এবং পরে ওই মাঝিকে মেরে আপনার ওই এইসব পাথর বেঁধে আর কি পানির তলে ডুবা দেয় আর কি। এবং এরপর থেকে অনেকেই নাকি ওখানে দেখে যে ওই মাঝিকে বলে যে আপনি মানে ওখানে মাঝি পাবেন কোথায়, মানে নৌকাও তো থাকার কথা না, কিভাবে আপনি নৌকার মধ্যে গেলেন আর কিভাবে আপনি পড়লেন, এরকম আর কি। ওই লোকটা ওনাকে তো উনি খুব ভয় পায়, এবং ওই রাতের বেলা উনি ওই দোকানেই থেকে যায় আর কি লোকের সাথে, এবং পরে ওখান থেকে উনি ব্যাক করেন। ওকে, এটাই ছিল ঘটনা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার সেকেন্ড স্টোরির জন্য। আমি রাসেল আছি সাথে, এবং এখন চলে যাবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, তার রিসেন্ট একটা ঘটনা শুনবো আমরা, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। তো মাইনুদ্দিন ভাই আপনার সেকেন্ড স্টোরিটা আমরা শুনে ফেলি, না আপনার প্রথম স্টোরিটা আমরা শুনে ফেলি। বেশ 2-4 দিন আগে ঘটনা একটা হয়েছে, সেটা হচ্ছে রাত্রি বেলায় আমি ইসলামিক গান শুনতেছিলাম। যখন শুনতেছিলাম তো রাত্রি 2:30 তখন বাজে, আমি ঘরে চাবিটা নেই, বাতিটা জ্বালিয়ে সেই গানটা বন্ধ করে ওয়াশরুমের চাবিটা নিয়ে আমি ওয়াশরুমে যাই। আমি যাওয়ার সময় দরজাটা বন্ধ করে রাখি। ওয়াশরুম থেকে কাজ শেষ করে যখন আসি তখন আমি দেখতেছি আমার দরজাটা খোলা, ঘরের বাতি নেবানো, গান চলতেছে। তখন আমি একটু অবাক হলাম যে আমি তো ঘরে বাতিও জ্বালাইছি, দরজাও বন্ধ ছিল, গান তো বাজতেছিল না। তখন আমি ভাবলাম যে হয়তো আমার নিজের কোনো ভুল হতে পারে, সেটা আমি খেয়াল করলাম না। এরপর আমি ঘরে যখন ঢুকলাম তখন দেখি যে না, ঘরে কোনো একটা মেহমান আছেন। তখন আমি সেখানে সালাম দিয়ে দিলাম। সালাম দিয়ে আমি আমার চুপচাপ বসে পড়লাম। বসে থাকার কিছুক্ষণ পরে উনি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে কান্নার স্বরে সে আমাকে সেইটুকুই বলতেছে, আমি বাম হাতের মধ্যে যে দোয়া লেখা একটা রিং পড়েছিলাম সেটা কেন পড়লাম। সে আমার কাছে এটা প্রশ্ন করলো যে আমি বাম হাতে সেই দোয়া লেখা রিংটা কেন পড়লাম। সেই রিংটাকে আঘাত করলো, সেটা আমাকে পড়তে নিষেধ করে দিল, এবং সেটার উপরে খুব আঘাত করে সেটাকে একটু বাঁকা করে দিল, এবং সে বললো যেটাকে আমাকে পড়ার জন্য না। তখন আমি বলছি না, আমি এটা পড়বো, কেননা সেটা আমার খুব প্রয়োজন আছে। তখন উনি কান্না সরিয়ে আমাকে বললেন যে না, তুমি এটা পড়বে না, এটা খুলে রাখতে হবে। তারপর আমি আমার বসে চুপচাপ রয়েছি। উনি যখন চলে গেলেন তখন কিছুক্ষণের মধ্যে সেই ঘরের বাতিটা নিজেই জ্বলে গেল, এবং গান বন্ধই হয়ে গেল। গান চলছিল না, ঘরের বাতিটা জ্বালানো ছিল, দরজাও বন্ধ হয়ে গেল, এবং গানটা নিজেই বন্ধ হয়ে গেল। আমি পরবর্তীতে সেটা করলাম যে এই যে আমাকে আংটি দেওয়া, সে আসছেন আমার এই বাম হাতের রিংটা পরার জন্য, উনি এটা পছন্দ করেননি যে আমি বাম হাতের রিংটা কেন পরলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে। আপনি নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। জি, আমার নাম আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। জি, আপনি এখন আপনার ঘটনায় যাবেন, আপনার ঘটনাটা একটু প্লিজ বলবেন। জি, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছিল। জি, ঘটনাটা আমার দেশের বাড়িতে হচ্ছিল। আমি তখন দেশে থাকি, আর
আনুমানিক 3-4 বছর হবে। তো আমি এক জায়গাতে চাকরিতে ছিলাম, যেটা আমার এলাকা থেকে একটু বেশি দূর না, প্রায় 15 কিলোমিটার এরকম। তো আমি ওই জায়গায় থাকতাম আচ্ছা। রাত্রেবেলা। তো থাকার সময় একদিন সময় পড়াতে আমি নামাজে যাই। তো নামাজ থেকে রাত্রে আড়াইটার দিকে আমি আসার পর শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে কিছুক্ষণ পরে আমার টয়লেটে যাব এরকম আমার বাসা থেকে রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি কতটুকু যেতে ভীষণ অন্ধকার, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তারপরও আমি হাঁটতেছি, হেঁটে যাচ্ছি। যাওয়ার পর কত দূর যেতেই আমার চোখে পড়ে যে ওই জায়গায় একটা কবরস্থান আছে। আর ওই এলাকায় এমনি পারিবারিক কোনো কবরস্থান নেই। তো যার ফলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদের নিজের জমিতেই রাস্তার পাশে কবর দেয়। তো এরকম একটা কবর প্রথম। তো সেটাতে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে 7জন লোক ছিল। ওনারা সবাই সাদা পোশাক পরানো, খুব দেখতে খুব সুন্দর, দাড়িগুলো ভালো, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমি ওনাদেরকে দেখতে পাই, দেখে হঠাৎ দাঁড়ানোর পর আমি সেটা জানি না ওনারা কে, বা আমি হঠাৎ করে আমি মনে ভাবতেছি যে ওনারা হয়তো নামাজ থেকে আসার পরে ওই জায়গায় দাঁড়িয়ে কোনো জামাতের বেশি আলোচনা করতেছে এরকম একটা। তারপর আমি না ভেবেই সরাসরি টয়লেটে যাচ্ছিলাম। তারপরও আমি কি ভুল করলাম সেটাও আমি জানি না। আমি ওই জায়গা থেকে আবার ব্যাগ নিলাম। তো ব্যাগে আসতেছি, হঠাৎ করে আমার মনে হচ্ছে যেন ওই এলাকার যে আশপাশে এরকম একটা ভীষণ শব্দ আমার কানে আসতেছে।